আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভি। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো, অর্থাৎ এখন যারা দশম শ্রেণীতে আছো 2025-এ, তোমাদের অনেকেরই সামনেই পদার্থবিজ্ঞান পরীক্ষা টেস্টের, তাই না? আমি একটা পোস্ট দিয়েছিলাম কবে তোমাদের ফিজিক্স আর হায়ার ম্যাথ এক্সাম। তো তোমাদের এই পদার্থবিজ্ঞানটাকে টার্গেট করে আমরা তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসতে যাচ্ছি, যেখানে তোমাদের পদার্থবিজ্ঞান অধ্যায়ে সকল সূত্রগুলো আমরা আলোচনা করব। তো ফার্স্টে এই কথাটা বলে নিই, ফিজিক্স কিন্তু শুধুমাত্র সূত্রের খেলা না। ফিজিক্সে তোমাকে কনসেপ্ট, থিওরিটিক্যাল কনসেপ্টটা বুঝতে হবে। ওই কনসেপ্ট অনুসারে সূত্রগুলা অ্যাপ্লিকেশন তোমাকে শিখতে হবে। এরপরে তোমার কাছে ফিজিক্স একদম সহজ হয়ে যাবে, তুমি যদি একবার বুঝতে পারো। তো এমন কেউ যদি থেকে থাকো যে এই অধ্যায়গুলা তুমি এর আগে ভালো করে পড়ো নাই, জাস্ট সূত্রের নাম দেখে ভিডিওটা ক্লিক করে তুমি জাস্ট ভিডিও থেকে সূত্র মুখস্থ করা শিখতে চাচ্ছ, তাহলে আমি বলবো প্লিজ এরকমটা করো না। তোমাদের যতগুলো অধ্যায় এসএসসি 26-এর শর্ট সিলেবাসে আছে, প্রত্যেকটা অধ্যায়ের থিওরিটিক্যাল কনসেপ্ট, ওই থিওরি বেসড সূত্র কিভাবে আসছে, ওই সূত্রের গাণিতিক সমস্যা, পুরো অধ্যায় সৃজনশীল এমসিকিউ, এগুলো নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করা হয়ে গেছে। এই কারণে আমি ভিডিওটা তোমাদেরকে এখন দিচ্ছি তোমাদের পরীক্ষার সামনে দেখে। ঠিক আছে, তোমরাও ঠিক এইভাবে একটা রিভিশন অথবা সূত্রগুলোকে এক নজরে দেখার জন্য ভিডিওটা দেখতে পারো। বাট কখনোই তুমি এর আগে অধ্যায়গুলো সম্পর্কে জানোই না, জাস্ট সূত্র দেখার জন্য দেখতেছো, এরকমটা করো না। ঠিক আছে, কারণ শুধু মুখস্থি দিয়ে ফিজিক্সের কনসেপ্ট হয় না। তো আমি তোমাদের সাথে শুরু করব হচ্ছে অধ্যায় 2 থেকে। অধ্যায় 1 আমরা করব পরে, বাট আমরা আগে অধ্যায় 2, 3 এগুলো দেখে নিই। ঠিক আছে, গতি অধ্যায়। গতি অধ্যায়ে সর্বপ্রথম আমাদের কয়টা টার্মসের সাথে পরিচিত হওয়া লাগে, যেমন আমরা হচ্ছে কিন্তু এখানে দূরত্ব, দূরত্বের সাথে একটু পরিচিত হই। কার সাথে? দূরত্বের সাথে। দূরত্ব আর হচ্ছে সরণ, এই দুইটা টার্মসের সাথে কিন্তু আমরা পরিচিত হই। দেখো তো মনে পড়ে কিনা দূরত্ব কি? দূরত্বের ক্ষেত্রে আমরা যদি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাই, এখানে আমাদের দিকটা মানে আমরা যেই দিক থেকে হয়ে যায় না কেন, কোনো সমস্যা নাই। আমাদের এখানে ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে কি, আমাদের মোট অতিক্রান্ত পথ যেটা, সেটা হচ্ছে দূরত্ব। যেমন এতটুকু গেলাম, এতটুকু গেলাম, যোগ হবে, যোগ হবে, যোগ হবে, যোগ হবে, যোগ হবে, যোগ হবে। হ্যাঁ, এখানে তোমার দিক চেঞ্জও হইতে পারে। আর সরণের ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে এই এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টের তুমি কিভাবে আসছো ওইটা ম্যাটার করবে না। কিভাবে আসছো ম্যাটার করবে না। ধরো যে দূরত্বের মতনই তুমি এরকম তেরা বেঁকা পথে আসছো, এটা তোমার মোট অতিক্রান্ত দূরত্বটা। বাট তুমি কোথায় ছিলে আর কোথায় আসছো, এটা সোজাসুজি দূরত্ব যদি আমি মাপি, হ্যাঁ সোজাসুজি, জাস্ট সোজাসুজি আমি এই পথটা যদি মাপি, এটা হচ্ছে আমার স্বর্ণের মান। আর তুমি এখান থেকে এখানে আসছো, এটা আমরা দিকটা তীর চিহ্নের মাধ্যমে বুঝাই। এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তো এই হচ্ছে স্মরণ। তার মানে আমার এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে আমি যদি অনেক আঁকা বাঁকা পথে আসি, মোট অতিক্রান্ত পথ যেটা, সেটা হচ্ছে দূরত্ব। আর জাস্ট আদি আর শেষ অবস্থাকে আমরা কানেক্ট করে দিব, আর আদি থেকে শেষ কোন দিকে এটা বুঝাই দিব, এটা হচ্ছে আমাদের স্মরণ। ঠিক আছে, তো এখন আমরা এই যে দূরত্ব, এখান থেকে এখানে যেতে আমার কত সময় লাগছে, এই যে দূরত্বের যদি হার, হার মানে সময় দ্বারা ভাগ, ওই যে সময় যেটা, হ্যাঁ, আমরা যদি এই দূরত্বটাকে কি করি, সময় দ্বারা ভাগ করি। কি দ্বারা ভাগ করব? সময় দ্বারা ভাগ করব। ঠিক আছে, এইটাকে আমরা বলে থাকি, এটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে দ্রুতি। এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে দ্রুতি। ঠিক আছে, দূরত্বটাকে আমরা যদি সময় দ্বারা ভাগ করি, কি দ্বারা ভাগ করি? সময় দ্বারা ভাগ করি, তাহলে আমরা সেটাকে কি বলে থাকি? দ্রুতি। তো আমরা মাঝে মাঝে দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করি আর সময়কে টি দ্বারা প্রকাশ করি, তাহলে ডি বাই টি। আর আমরা যদি স্মরণকে স্মরণকে সময় দ্বারা ভাগ করে দিই, তাহলে যে জিনিসটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে বেগ। সেটাকে আমরা কি বলি? বেগ। তো স্মরণ আমরা যদি এস অথবা এক্স দিয়েও প্রকাশ করি, এক্স যেটা, হ্যাঁ চলবে, এই যে এক্স বাই টি, এগুলো সবই হচ্ছে আমাদের বেগ বা ভ্যালোসিটি। ঠিক আছে, দ্রুতির এককটা আমাদের কি আসে বলতো? দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড, এটার একক আমরা ইউজ করব মিটার পার সেকেন্ড। ঠিক একইভাবে এটার একক ইউজ হয় মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে স্কেলার রাশি, অর্থাৎ দিক নাই। বাট এই বেগ যেটা, সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তো আমরা দূরত্ব, দ্রুতি আর বেগের সাথে এখানে পরিচিত হই। এরপর আমাদের যে জিনিসটা আসে, আমরা হচ্ছে এবার বেগের যে পরিবর্তনগুলা, ওইগুলোর সাথে পরিচিত হওয়া শুরু করি, অর্থাৎ ত্বরণ। কার সাথে? ত্বরণের সাথে। আমাদের যদি বেগ একটা নির্দিষ্ট দিকে পরিবর্তন হতে থাকে, তাহলে আমরা বেগের যে পরিবর্তনটা, হ্যাঁ বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন, এই পরিবর্তন কত সময় ধরে হচ্ছে, সেই সময়টা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমাদের ত্বরণ।
তো এখন আমরা এখানে জিনিসগুলোকে একটু প্রকাশ করি, যেহেতু বেগের পরিবর্তন, তার মানে আমরা এভাবে লিখতে পারি একটা আদিবেগ আছে, একটা আদিবেগ আছে, সেই আদিবেগটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করতে পারি, আর একটা শেষ বেগ আছে, কি আছে, শেষ বেগ, অর্থাৎ দুটো ডিফারেন্ট বেগ। ঠিক আছে, একক কি আমরা ওই যে মাত্র পরিচিত হলাম, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আর এই বেগ থেকে এই বেগ হইতে সময় যদি নেয় টি পরিমাণ, সময় যদি নেয় টি পরিমাণ, আর আমরা ত্বরণকে যদি এ দ্বারা প্রকাশ করি, ত্বরণকে যদি এ দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা ত্বরণের সাথে পরিচিত হব এই যে বেগের পরিবর্তন, অর্থাৎ শেষ মাইনাস আদি। মেনলি এখানে বড়টা থেকে ছোটটা, কখনো কখনো যে তখন মন্দন হয় তখন আদি মাইনাস শেষ, এটাও করা হতে পারে। তো এই যে বেগের পরিবর্তন, হ্যাঁ, পার্থক্যটা বাই সময়, এটা হচ্ছে আমাদের ত্বরণের ফর্মুলা, ভি মাইনাস ইউ বাই টি। এখানে আমরা এই টি কে এই পাশে পাঠিয়ে দিতে পারি, এটি হয়ে যাবে, আর মাইনাস ইউ কে পাশে নিয়ে আসলে যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাটার সাথে আমরা পরিচিত হয়ে যাই। বাট এখন এখানে আমরা তোমাদেরকে একটু ভালো করে দেখা দিই, আমাদের এখন গতি সংক্রান্ত সূত্রগুলা চলে আসে। এখানে আমরা সুঘাতের সাথে পরিচিত হব। সুঘাত, সুঘাত কথাটা এখন কেমন মনে হইতে পারে? সুঘাত আমাদের গতির ক্ষেত্রে এই যে এখানে পাঁচটা টার্মস বা লেটার আমি লিখলাম, এরাই ঘুরে ফিরে কাজ করে। তো সবসময় মনে রাখবা, এর মধ্যে যে কোনো তুমি যদি তিনটা জানো, যে কোনো তিনটা জানলে, এখানে আছে টোটাল পাঁচটা, বাকি যে দুইটা তোমার কাছে অপরিচিত, ওই দুইটা বের হয়ে যাবে। আগে যে সূত্রগুলো দরকার সেগুলো যদি আমি লিখে দিই, যেমন আমাদের ভি ইকুয়ালস টু আসবে হচ্ছে ইউ প্লাস এটি। কিভাবে? এই যে এই সূত্রটা থেকেই আসে, এই যে টি কে পাশে পাঠিয়ে দাও আর মাইনাস ইউ কে পাশে নিয়ে আসো, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ঠিক আছে, ওকে। দেন আমরা সরণ এভাবে লিখতে পারি গড় বেগের মাধ্যমে, যেটা আর কি ইউ প্লাস ভি বাই টু, এটা গড় বের করলাম, এই হলো টি। ঠিক আছে, আচ্ছা, এরপর এরপর আমরা হচ্ছে ভি এর আরেকটা ফর্মুলা স্কোয়ার দিয়ে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। যদি আমাদের মন্তন হয় তখন কিন্তু এখানে মাইনাস আসে, এই কারণে তোমরা যখন বড় হবা দেখবে যে এখানে প্লাস মাইনাস দুইটাই দেয়, বাট আপাতত তোমাদের 9-10 হয়ে এ দিয়ে লেখা যাক, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা এস এর আরেকটা ফর্মুলা লিখতে পারি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আবার বলি, যখনই মন্দন কাজ করবে মন্দনের আগে এর আগে মাইনাস। ঠিক আছে, তো এই যে আমরা চারটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা এখান থেকে যেগুলো বের করা হয় নাই বা বের করা বাকি সেগুলো বের করে নিতে পারি। ঠিক আছে, তো তুমি যখন দেখবা যে তোমাকে আদিবেগ মানে সরণ এস দেওয়া নাই, এস দেওয়া নাই বা এস চাচ্ছেও না, তখন হচ্ছে দেখবা যে আমরা এই ফর্মুলা দিয়ে অঙ্ক করতেছি, কারণ দেখো এই ফর্মুলা আমাদের এস দরকার নাই। আবার তুমি যদি খেয়াল করে দেখো, আমাদের ত্বরণ দেওয়া নাই, ত্বরণ চাচ্ছেও না, ত্বরণ ছাড়া যদি খেয়াল করে দেখো, তাহলে 2 নম্বর ফর্মুলাতে দিয়ে আমরা কাজ করতে পারি। এরপর যদি দেখো টি দেওয়া নাই আর টি চাচ্ছেও না, তাহলে হচ্ছে যে এই ফর্মুলাটা টি ছাড়া। আর এরপর যদি দেখো যে না, তোমার কাছে হচ্ছে শেষ বেগ কিছু দেওয়া নাই, সরণ দেওয়া, সময় দেওয়া, ত্বরণ দেওয়া, তাহলে এই ফর্মুলাতে আমরা কাজ করতে পারি। এত এভাবে মনে রাখতে হবে না যে এটা দেওয়া থাকলে এটা, তুমি সূত্র এই চারটা পর পর লিখবা, লিখে দেখবা যে কোন তিনটা ডাটা আছে আর কি বের করতে হবে, ওইটার সাথে ম্যাচ করলে তুমি সূত্রগুলা পেয়ে যাবে। ঠিক আছে, এইখান থেকে আমরা আরো কিছুর সাথে একটু পরিচিত হইতে পারি। কিরকম? আমরা হচ্ছে পরন্ত বস্তুর সাথে একটু পরিচিত হইতে পারি। পরন্ত বস্তু কনসেপ্ট, এই সূত্রগুলাই বিভিন্নভাবে এখন খাটে পরন্ত বস্তুর জন্য। আমরা হচ্ছে গ্যালিলিওর মাধ্যমে পরন্ত বস্তুর সূত্রগুলোর সাথে পরিচিত হয়েছি। পরন্ত বস্তুর ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে কি, পরন্ত বস্তু বলতে বোঝায় একটা নির্দিষ্ট উচ্চতা থেকে বিনা বাধায় পড়বে একটা বস্তু, বিনা বাধায় পড়বে। আর ওর আদিবেগ কি থাকবে বলতো? ওর আদিবেগ যেটা, সেটা আসলে জিরো হইতে হবে, জাস্ট ছেড়ে দেওয়া হবে, তো কোনো শুরুতে ইনিশিয়াল কোনো ভেলোসিটি থাকা যাবে না। আর নিচে দিকে কেন পড়বে? এখানে ভাই একটা ত্বরণ কাজ করে, হ্যাঁ, এখানে একটা ত্বরণ কাজ করে, এই ত্বরণটা হচ্ছে আমাদের জি। জির ভ্যালু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, ত্বরণের সাথে যে একটু পরিচয় করে দিই, ত্বরণের এককটা কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন দেখো, যখন উপর থেকে নিচে পড়ে, আমরা অলরেডি দুইটা ডাটা জানি, ইউ জানি আর জি জানি। আর আমি তোমাদেরকে বলছি গতি সংক্রান্ত সূত্রের ক্ষেত্রে তিনটা ডাটা জানলে তুমি সব জেনে যাবা। তো তোমাকে দেখবা পরন্ত বস্তুর ক্ষেত্রে, দেখো অলরেডি তুমি যেহেতু দুইটা ডাটা জানো, তোমাকে দেখবা আরেকটা ডাটা দেওয়া থাকবে, কোনো না কোনো ভাবে দেওয়া থাকবে। হয়তো বা দেওয়া থাকবে যে কত উচ্চতা থেকে পড়তেছে, উচ্চতা থেকে পড়তেছে মানে অতিক্রান্ত পথ, তো এটাকে আর তখন আমরা এস না এইচ দ্বারা প্রকাশ করব, হাইট। একই জিনিস, জাস্ট এস কে এইচ দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, মানে সূত্রে এস এর জায়গায় এইচ ইউজ করব। হয়তো বা তোমাকে হাইট দেওয়া থাকতে পারে, ঠিক আছে, এত উচ্চতা থেকে পড়তেছে। অথবা তোমাকে টি দেওয়া থাকতে পারে, যে একটা বস্তু উপর থেকে নিচে পড়তে 10 সেকেন্ড সময় নিচ্ছে। বিষয়টা হলো
হাইট দেওয়া থাকুক অথবা টি দেওয়া থাকুক, অলরেডি দুইটা ডাটা তুমি ফ্রি জানো, আরেকটা ডাটা দেওয়া থাকলে কি পুরো খেলা শেষ। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি যে এই উচ্চতা থেকে পড়তেছে, ধরলাম যে এই উচ্চতা এটা তোমার কাছে দেওয়া আছে, তাহলে এখান থেকে তুমি সময় বের করে নিতে পারবে যে কত সময় ধরে পড়তেছে। ঠিক আছে, এই দেখো, তাহলে আমরা যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো এইচ দেওয়া আছে, আমরা এখন ট্রাই করব এইচ দেওয়া থাকলে টি ইকুয়ালস টু হোয়াট এটা বের করার, কত সময় লাগবে পড়তে। আদিবেগ যেহেতু জিরো, তাহলে ইউটি গুণ হয়ে জিরো হয়ে যাবে, প্লাস হাফ এটা হয়ে যাবে জি টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে টু এখানে আসলে টু এইচ হয়ে যাবে, আর জি এসে এখানে ভাগ হয়ে যাবে টি স্কোয়ার। তাহলে আমরা ফাইনালি বলতে পারি টি হবে হচ্ছে রুট ওভার টু এইচ বাই জি। কি বলতে পারি? রুট ওভার টু এইচ বাই জি। এটা হচ্ছে কি এই একটা বস্তু নিচে পড়তে কত সময় নেবে সেটা। আবার ধরে নাও যে না, তোমাকে এবার টি দিয়ে দিচ্ছে, তাহলে এইচ বের করতে হবে, তাহলে তো ধরো তখন তুমি কিভাবে অ্যাপ্লাই করতে? ধরো তোমাকে টি দিয়ে দিচ্ছে, ধরো তোমাকে টির ভ্যালু দাও, এখন তোমাকে বলতেছে যে না তুমি এখন এটা বের করো কত উচ্চতা থেকে পড়লো, তাহলে সেম একই এখানে আগাও, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আদিবেগ বা তুমি যেহেতু এটাকে খুঁজে বের করবে, এটাকে বাম পাশে রাখো, এটা তো বাদ, তাহলে এটা জাস্ট হাফ জিটি স্কোয়ার। বাট এইভাবে তোমার কোনো মুখস্থ করার দরকার নাই যে টির ফর্মুলা এটা পরন্ত বস্তুর ক্ষেত্রে, এইচ এর ফর্মুলা এটা পরন্ত বস্তুর ক্ষেত্রে, নো নিড, তুমি জাস্ট কনসেপ্ট মাথায় রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, এই একই প্রসেসে আমরা পরন্ত বস্তুটা গেলাম দেখলাম, আমরা এখন দেখো নিক্ষিপ্ত বস্তু নিয়েও একটু আলোচনা করতে পারবো। কি নিয়ে? নিক্ষিপ্ত বস্তু নিয়েও আমরা কিন্তু আলোচনা করতে পারবো। তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কনসেপ্টটা কি দাঁড়ায় বলো তো? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা ভূমি থেকে একটা বস্তুকে একটা নির্দিষ্ট বেগে উপরের দিকে ছুড়ে দিই, তো এটাকে আমরা বলতে পারি নিক্ষিপ্ত বেগ, অথবা আদিবেগও বলা যেতে পারে। কি বলতে পারি? নিক্ষিপ্ত বেগ অথবা আদিবেগও বলতে পারি। নিক্ষিপ্ত বেগ অথবা, আমার হাতে লেখা তোমরা ইগনোর করো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, নিক্ষিপ্ত বেগ অথবা আদিবেগ। আচ্ছা, এখন আমরা তো জানি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ খাড়া নিচের দিকে কাজ করতে থাকবে, যেহেতু আমি এইদিকে বেগ দিচ্ছি, এইদিকে একটা ত্বরণ কাজ করতেছে উল্টা দিকে, তো এটা আসলে মন্দন, উল্টা দিকে ত্বরণকে মন্দন বলা হয়, মন্দন মানে বেগ হ্রাস করবে। তো আস্তে আস্তে একটা সময় যে বস্তুটার বেগ হ্রাস হয়ে এই জায়গাটা যে সর্বোচ্চ উচ্চতায়, হ্যাঁ সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে এই বস্তুটার বেগ কি হয়ে যাবে বলতো? শেষ বেগও বলতে পারো, আপাতত এই বেগটা হয়ে যাবে জিরো। বেগটা কি হয়ে যাবে? জিরো, সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পর। ঠিক আছে, এই কনসেপ্ট থেকে এখন দেখো তুমি কি কি বের করতে পারো। তোমাকে বলবে কি, দেখো তুমি অলরেডি আবার কি কি জানো, তুমি অলরেডি দুইটা টাটা জানো, এক হচ্ছে আদিবেগ, এটা দিয়ে দিবে, নিক্ষিপ্ত বেগটা তোমাকে প্রশ্ন দিয়েই দিবে। ঠিক আছে, নিক্ষিপ্ত বেগটা তোমাকে প্রশ্ন দিয়েই দিবে, না হলে কনসেপ্টই হবে না। হ্যাঁ, বা তোমাকে হচ্ছে সময় দিয়ে দিবে যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে এত সময়, বা কোনো না কোনো একটা ক্লু দিয়ে দিবে, বাট এটা ধরলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই দিয়ে দিবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই দেওয়া থাকবে। তুমি বাই ডিফল্ট এটা জানো যে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ জিরো, যেহেতু এটা আদিবেগ হলে এটা শেষ বেগ। আর তুমি জানো যে জি এর ভ্যালু 9.8, ভ্যালু বলছি, বাট আমরা আদিবেগকে যদি পজিটিভ ইউজ করি তাহলে আমাদেরকে বাধ্য হয়ে এই ত্বরণের ভ্যালু মাইনাস ইউজ করতে হবে, কারণ এটা উল্টা দিকে। যদি আমরা আদিবেগকে মাইনাস ইউজ করি তাহলে এটাকে প্লাস ইউজ করতে হবে। তো তোমাদের এত প্যাচের কিছু নাই, তোমরা আপাতত তোমাদেরকে গদ বাধা মুখস্থ করাই দেওয়া হয় বিভিন্ন গাইড বই থেকে শুরু করে, যে আদিবেগ তুমি প্লাস ধরছো তো, তাহলে আদিবেগ তো উপরের দিকে, ত্বরণ তো নিচের দিকে, তাহলে জির ভ্যালুটা মাইনাস বসাবা, আমরা ওইরকম করে দেবো। ঠিক আছে, ওকে, সমস্যা নাই, অঙ্ক ভুল হবে না। তার মানে দেখো তুমি এইটা জানলো, আর জানো শেষ বেগ জিরো, তিনটা ডাটা জানো, তাহলে সব বের করে ফেলতে পারবা। ঠিক আছে, সব বের করে ফেলতে পারবা। যেটা এখানে তুমি শেষ বেগ জানো, তাহলে আমরা যদি এই ফর্মুলাটা খাটাই, যেহেতু টি নাই এখানে, দেওয়া থাকলে থাকবে, সমস্যা কি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি, এই যে সর্বোচ্চ উচ্চতা এইচ, আর শেষ বেগ এই যে এইচ হাইটে আমার বেগ তো জিরো, তাহলে ইউ স্কোয়ার, এই জায়গাটাতে একটু সাবধান, আমি আবার দেখাই প্রথম থেকে দেখে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এইচ, এভাবে লিখবো। আমরা আর কিভাবে লিখবো? আমরা ত্বরণ যেটা ইউজ করবো সেটা হচ্ছে মাইনাস জি। ওকে, এভাবে। তা শেষ ভেক্টর কত? জিরো, ইউ স্কোয়ার এটা দেওয়া থাকবে, এবার কিন্তু ইউ জিরো না, ইউ জিরো হলে নিক্ষিপ্ত বেগ কখনোই হবে না, এর ভ্যালু যে মাইনাস টু জি এইচ। ঠিক আছে, তো এটাকে এপাশে নিয়ে আসো, টু জি এইচ, এই হলো ইউ স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু হবে হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করার ফর্মুলা। আমি ছোটকালে এগুলো মুখস্থ রাখতাম না, তোমাদের বই এগুলোকেও সূত্র হিসেবে লিখে দেওয়া আছে, তো তুমি চাইলে লিখতে পারো সূত্র হিসেবে। আর যদি বলে না সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় নিচ্ছে, ঠিক আছে, উঠতে সময়, ঠিক আছে,
উঠতে সময় এটা যদি t1 হয়, উঠতে সময় এটা যদি t1 হয়, তাহলে দেখো আমি যেহেতু আদি বেগ শেষ বেগ জানি, এবার টি বের করতে হবে আর ত্বরণ দেওয়া আছে, তাহলে আমাদের ওই ছোট্ট কাজের ফর্মুলা ইউ প্লাস এইটি এটাতে ব্যাক করবো আমরা। তো শেষ বেগ 0, উঠতে, হ্যাঁ সর্বোচ্চ উচ্চতায় উঠতে এখানে সময় যদি t1 হয় আর এই শেষ বেগটা হচ্ছে 0, ইউ আদি বেগ কত ইউজ করব, যেটা দেওয়া থাকবে সেটা প্লাস এইটি, তাই না? তুমি চাইলে এখানে একবার ফর্মুলাটা লিখতে পারো যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এইটি, শেষ বেগ 0, দেন এটা মাইনাস জিটি বা t1। তো জি t1 কে এই পাশে নিয়ে আসো, এই হলো ইউ, তাহলে এখান থেকে t1 ইকুয়ালস টু হচ্ছে ইউ বাই জি। এটা হচ্ছে উপরে উঠতে সময়। আবার নিচে নামতেও কিন্তু একই সময়ই লাগবে, কারণটা কি, উপরে ওঠার সময় ওর বেগ যত করে হ্রাস পাইছে, অভিকর্ষ ত্বরণটা উল্টো দিকে থাকার কারণে তো বেগ হ্রাস পাইছে, যত করে বেগ হ্রাস পাইছে নামার সময় ঠিক তত করেই বেগ বৃদ্ধি পাবে। ধরো একজন তার সম্পত্তি হারাই ফেলতেছে, সে প্রত্যেকদিন যত করে সম্পত্তি হারাই ফেলতেছে, একটা সময় যাওয়ার পরে তার আবার সম্পদ বাড়তেছে, কিভাবে, যেভাবে হারাইছে ঠিক সেভাবেই বৃদ্ধি হচ্ছে। তাহলে সে ধরো প্রত্যেকদিন 5 লাখ টাকা হারাইলো, আবার একটা সময় পরে সে আবার প্রতিদিন 5 লাখ টাকা করে প্রাপ্ত হচ্ছে, তাহলে কি তার সম্পদ হারাইতে যত সময় নিচ্ছে তার সম্পদ প্রাপ্ত হইতে একই সময় নিবে। ঠিক এখানেও ভ্যালোসিটি যত করে কমছে উপরে ওঠার সময়, নামার সময় ওই একই ত্বরণ যেহেতু কাজ করছে, তাহলে একই সময় লাগবে নিচে নামতে, বুঝে গেছে? তাহলে আমাদের নামার সময় যদি t2 ধরি, তাহলে এটা হবে ইউ প্লাস সি। আর এখানে আরেকটা কনসেপ্ট চাই যে আচ্ছা বিচরণ কাল কি, বিচরণ কাল হচ্ছে উপরে উঠতে আর নিচে নামতে টোটাল সময়টা, ঠিক আছে? আরেকটা কি চাই, বিচরণ কাল যেটা, তাহলে আমরা বিচরণ কালটা লিখে দিতে পারি হচ্ছে বিচরণ কাল, হ্যাঁ, বা এটা বলতে পারে যে কখন শূন্যে ছিল বস্তুটা, এটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখতে পারি, এটা হচ্ছে আমার উঠতে সময় প্লাস নামতে সময়, তো দুইটাই আমার হচ্ছে ইউ বাই জি প্লাস ইউ বাই জি, তো এই হচ্ছে আমার 2u বাই জি। আমি যদি আবার একটু সামারি লিখে দিই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সামারি, আবার বলতেছি নিক্ষিপ্ত নট পরন্ত। তো সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা হয় ইউ স্কয়ার বাই 2g, আর বিচরণ কাল হয় হচ্ছে 2u বাই জি, আর এটার অর্ধেক উঠতে সময় যদি বলে শুধু, তাহলে এটা হবে হচ্ছে ইউ বাই জি। শেষ, বুঝে গেছে? এই গতি অধ্যায়ে তোমাদের আরেকটা মজার জিনিস চাই, সেটা হচ্ছে এস এনথ, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্বটা, ঠিক আছে? যেখানে ত্বরণ ইনক্লুড থাকে, ত্বরণ না থাকলে তো সমবেগে যেটা থাকে, অর্থাৎ এক সেকেন্ডে মানে বেগ যত, যদি বলে বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ত্বরণ নাই, তো বলাই তো হচ্ছে এক সেকেন্ডে 10 মিটার যায়। যদি বলা যায় ষষ্ঠ সেকেন্ডে কত যায়, 10 মিটার, অষ্টম সেকেন্ডে কত যায়, 10 মিটার, যখন সমবেগে চলে। বাট ত্বরণ থাকলে ভাই আমরা কি জানি, ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি পায়, অর্থাৎ ধরো এক সেকেন্ডে গেছে এতটুকু, পরের সেকেন্ডে গেছে আরেকটু বেশি, পরের সেকেন্ডে আরো বেশি, দেন আর এক সেকেন্ডে আরো বেশি। তো ধরো হচ্ছে এটা 0 থেকে 1 সেকেন্ড, 1 থেকে 2 সেকেন্ড, এই হলো 3 সেকেন্ড, এই হলো 4 সেকেন্ড। তো দেখো এটা হচ্ছে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা 3তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এতটুকু, এটা হচ্ছে 4তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এতটুকু, যখন ত্বরণ কাজ করে। তার মানে এইগুলা ভ্যারি করতেছে। তো তখন আমাদের ফর্মুলাটা হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, আর অ্যাজ ইউজুয়াল যদি মন্দন কাজ করে তাহলে এখানে a এর আগে মাইনাস, ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তো তোমাদের গতি নিয়ে এই ফর্মুলাগুলাই, গতি সংক্রান্ত এই ফর্মুলাগুলাই, তো এইগুলা আমি তো একটু বিস্তর করে ফেলছি, তোমরা জাস্ট লিখবা দ্রুতি, বেগ, ঠিক আছে? শেষ, এককটা লিখবা, দেন নিচে ত্বরণ, এরপর তোমরা হচ্ছে এই 4টা সূত্র লিখবা, এরপর তোমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা লিখতে পারো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোমরা এতটুকু লিখে নিতে পারো, আর লাস্টে কোথায়, লাস্টে এটা দিয়ে শেষ করতে পারো গতির জন্য। আচ্ছা, তো এখন দেখো আমরা তোমাদের বল অধ্যায়ের সাথে সূত্রগুলোর পরিচয় করাই দেবো, ঠিক আছে? বল অধ্যায়ের সূত্রগুলোর সাথে তোমাদের পরিচয় করাই দেব। তো বল অধ্যায়ে সর্বপ্রথম আমরা তো বলের নিউটনের যে সূত্রগুলো থেকে ওইখান থেকে বলের সূত্রটা পেয়ে যাই, তাই না? F = ma, এটা হচ্ছে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই। ফার্স্ট সূত্র হচ্ছে আমরা জড়তা, তাই না? আর বল মানে এক্স্যাক্টলি বলটা বলতে কি বোঝায়, জড়তা, এটা মিলে আমরা ফার্স্ট সূত্র থেকে পেয়ে থাকি। আর এই সূত্রের যে প্রতিপাদনটা, এটা দ্বিতীয় সূত্র থেকে আসছে, তাই না? যে ভরবেগের পরিবর্তনের কনসেপ্টটা থেকে। তো F = ma এটার আগে তাহলে অবশ্যই আমাকে ভরবেগটা লেখাটাই মনে হয় বেশি ভালো হবে তোমাদের জন্য। তো F p মোমেন্টামকে আমরা যদি p দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা এটাকে আমরা লিখি হচ্ছে ভরবেগ, ভর আর বেগের যে গুণফলটা। তো ভরবেগের এককটা কি হবে? দেখো, ভরের একক কেজি, বেগের একক আমরা দেখলাম একটু আগে মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, তোমরা মাত্রাটাও বের করে নিবা এগুলা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা নিউটনের সূত্রটার মেন কনসেপ্টটা হচ্ছে যে প্রযুক্ত বল যেটা, সেটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, ঠিক আছে?
ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক এমভি মাইনাস এমইউ, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনটা। ঠিক আছে, একটা বস্তুর বেগ ইউ থেকে ভি হয়ে গেছে, তোর তো ভরও আছে, তোর ভর বেগ কত চেঞ্জ হইলো, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, ভরবেগ পরিবর্তনের হার, হ্যাঁ, এই যত সময়ে এই বেগটা চেঞ্জ হইলো সেটা হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক। এখান থেকে আমরা যে কে পাই, কে ইকুয়ালস টু যদি 1 ধরে নিই, তখন আমরা এখানে এই যে এখান থেকে এখানে আমরা এই জিনিসটার সাথে আসি যে এম ভি মাইনাস এম ইউ, এম ভি মাইনাস এম ইউ বাই টি। আর এই টিটাকে আমি যদি একটু গুণ করে লিখি এফ টি, হ্যাঁ, এম ভি মাইনাস এম ইউ। এখানে এফ টি দিয়ে অবশ্যই এখানে আমি ফাহাদ স্যারের ফাহাদ টিউটোরিয়ালকে বুঝাচ্ছি না, এই এফ টি যেটা, এই টিটা কিন্তু খুব কম সময়ে, একটা খুবই কম সময়, এটাকে আমরা বলে থাকি হচ্ছে বলের ঘাত। ঠিক আছে, বল আর সময়ের গুণফলটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি হচ্ছে বলের ঘাত, যে দ্বারা প্রকাশ করা হয়। কি বলা হয়, বলের ঘাত, যেটাকে হচ্ছে যে দ্বারা প্রকাশ করা হয়। আর এই জিনিসটা কি দেখো, ভরবেগের পরিবর্তন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, আমি এটা দিয়ে তোমাদের ম্যাথও করেছি, ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, এই সূত্রটা যেন তোমরা বুঝতে পারো, এটা দিয়ে তোমাদের ম্যাথ করানো আছে। আচ্ছা, আর এই টিটাকে যদি আমি না নিতাম, এখান থেকে দেখো আমি যদি এম কমন নিই, এখান থেকে যদি আমি এমটা কমন নিই, তাহলে হচ্ছে আমি এখান থেকে লিখতে পারি যে এম কমন নিলে এটাকে এভাবে লেখা যাবে ভি মাইনাস ইউ বাই টি। আর ভি মাইনাস ইউ বাই টি মানে আসলে ভাই আমাদের ত্বরণ। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে একটা বক্স করি, তাহলে আমার এখানে লাগবেটা কি, এখানে আমার এইটা লাগবে, এখানে আমার এইটা জানা লাগবে, এখানে আমার ভরবেগ, এই হচ্ছে মেন তিনটা জিনিস আমার এখানে জানা লাগবে। আচ্ছা, বল জানলাম, বল টল জানার পরে এরপরে আমরা কিন্তু ভরবেগের সংরক্ষণশীল যেটা সংরক্ষণশীলতা, আমার ওয়ার্ড সরি আসতেছে না মুখ থেকে, সেটা আমরা জানতে পারি যে আমাদের যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয়ে থাকে, তাহলে হচ্ছে আমাদের কোনো যদি সংঘর্ষ বা কোনো ঘর্ষণ মানে কিছু একটা হয়ে যায়, হ্যাঁ, হুট করে, তাহলে আমাদের ওই ঘটনার আগের আর পরের ভরবেগ সংরক্ষিত থাকবে, মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তো তোমরা তো দুইটা বস্তু দিয়ে দেখো, এই জন্য তোমাদের ফর্মুলাটা এইভাবে লেখা থাকে m1 e1 প্লাস m2 u2 ইকুয়ালস টু হচ্ছে m1 v1 প্লাস m2 v2। বাট এটা যে সবসময় দুইটা বস্তু নিয়ে হবে এমন কোনো কথা না, অনেকগুলো বস্তু থাকতে পারে, তাহলে প্রত্যেকের আগের ভরবেগ বের করতে হবে, যোগ করতে হবে, তারপর ওই ঘটনার পর সবার নতুন করে ভরবেগ বের করতে হবে, যোগ করতে হবে, দুইটা সেম থাকবে যদি বাহ্যিক কোনো বল অ্যাপ্লাই না হয়। ঠিক আছে, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা যেটা। আর এখানে আমরা আবার একটু সংঘর্ষের সাথে পরিচিত হয়ে যাই, আবার সংঘর্ষের সাথে একটু পরিচিত হইতে থাকি আমরা। আবার সংঘর্ষের ক্ষেত্রে আবার আমাদের হচ্ছে দুই রকমের সংঘর্ষের সাথে আমরা পরিচিত হয়ে যাই, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক। এখন স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আবার কি হয় বলতো, যেখানে আমাদের মানে গতিশক্তিটাও সংরক্ষিত থাকবে। ঠিক আছে, অর্থাৎ হাফ এই যে m1 e1 স্কয়ার। আমরা আগে গতিশক্তিটা বলি দিই, আমাদের গতিশক্তিটা হচ্ছে যে কোনো একটা বস্তুর ভরকে আমরা যদি এই যে তার বেগটার বর্গ আর ভর এভাবে যদি হাফ mv স্কয়ার আকারে লিখি, এটা তার গতিশক্তির পরিমাণ। ঠিক আছে, তো একটা বস্তুর যদি ভর m1 হয় আর তার শুরুতে বেগ থাকে e1, তাহলে তার গতিশক্তি আসবে বলতো হাফ m1 e1 স্কয়ার। অন্য একটা বস্তুর ভর যদি m2 হয় আর u2 যদি বেগ হয়, তাহলে হাফ m2 u2 স্কয়ার। ধরলাম দুইটাই আছে, এখন কোন ঘটনার ফলে এখন ওদের বেগ চেঞ্জ হয়ে গেছে, একটা v1 আর একটা v2, তাহলে প্রথম বস্তুর এখন গতিশক্তি হবে হাফ m1 v1 স্কয়ার, দ্বিতীয় বস্তুটা হবে হাফ m2 v2 স্কয়ার। এইটা যদি মেইনটেইন করে তাহলে সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, তাহলে সেটা কি হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ। বুঝা গেছে, এটা কি হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ। আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি হয় জানো, অস্থিতিস্থাপক সংঘর্ষ এটা মেইনটেইন হয় না, সমান আসবে না। ঠিক আছে, এটা কি আসবে না, সমান আসবে না। আর ভরবেগের যে সূত্রটা লিখলাম, এখানে কিন্তু আমাদের মাঝে মাঝে মিলিত বেগ চায়, তো মিলিত বেগ চাইলে তখন কিন্তু v1 আর v2 আসলে একই হয়ে যায়, তাই না? মিলিত বেগের ক্ষেত্রে তখন আমরা আবার কি লিখি, মিলিত বেগের ক্ষেত্রে মিলিত বেগ হলে এটা আলাদা সূত্র হিসেবে মুখস্থ করার দরকার নাই, এটা আমরা m1 e1 প্লাস m2 u2 ইকুয়ালস টু, তুমি এখানে এটাও ভি এটাও ভি বসাবা, দুইটা মানে দুইটা বস্তু এক হয়ে চলতেছে, বা এভাবে বলতে পারো যে দুইটা বস্তু যেটা এক হয়ে গেছে, তার মানে আমি একটা বস্তুই চিন্তা করব, ওই একটা বস্তুর নতুন ভর, এখন দুইটা ভরের যোগফল, দুইটা মিলে যেহেতু একটা বস্তু, তাহলে দুইটার ভর মিলে একটার ভর, আর ওই ওর বেগ হচ্ছে ভি। এখান থেকে আমরা মিলিত বেগটাও বের করতে পারি। আচ্ছা,
এখন স্থিতিস্থাপক সংঘর্ষে আমাদেরকে মাঝে মাঝে বলবে যে আচ্ছা এখন পরবর্তী বেগ বের করো, V1 বের করো, V2 বের করো, বাট ডাটা একটু কম থাকে। তো তখন আমাদের এই স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আবার একটু নতুন সূত্রের সাথে একটু পরিচয় হওয়া লাগে। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে হ্যাঁ, V1 বের করার ফর্মুলা কি আর V2 বের করার ফর্মুলাটা কি। আচ্ছা আমি দেখাই দিই, এটা দুটো ভগ্নাংশে লিখবা, নিচে হবে যোগফল ভরের, ঠিক আছে, ভরের কি লিখবা, যোগফল ফরম্যাট লিখবা। এখানে V1 না, এখানে স্টার্ট করবা m1 মাইনাস m2 এটা দিয়ে লেখার, ঠিক আছে, e1, যেটা যে 1 সেটা দিয়ে স্টার্ট করবা m1 মাইনাস m2 e1। আর এখানে কি লিখবা জানো, এখানে 2 m2 u2, যেহেতু এখানে m1 আগে স্টার্ট করছো এখানে m2 দিয়ে স্টার্ট করবা। আবার দেখো v2 টা দেখো আমি কি করব, সবসময় এখানে কি করবা, যোগফল m1 প্লাস m2, ঠিক আছে, m1 প্লাস m2। তো দেখো v2 না, আমি m2 দিয়ে স্টার্ট করব, ঠিক আছে, m2 মাইনাস m1, যেহেতু m2 দিছে এখানে u2 দিবা। আর এখন যেহেতু m2 দিয়ে দিছো তাহলে এখানে m1 দিয়ে স্টার্ট করবা, m1 হলে এখানে e1 আর এখানে জাস্ট 2 দিয়ে দিবা, বুঝছো? একটু কয়েকবার দেখো লেখো তাহলেই তোমার আয়ত্ত চলে আসবে, ঠিক আছে, তাহলে তোমার আয়ত্তটা চলে আসবে। এরপরে তোমাদের যে জিনিসটা আর কি এখানে আসে সেটা হচ্ছে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্রটার সাথে তোমাদের একটু পরিচয় করে দেয়। হ্যাঁ, মহাবিশ্বের যে কোনো, এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আর এবং সংযোগ সরলরেখা বল ক্রিয়া করে। তো আমরা এটার সাথে একটু পরিচিত হয়ে নেই। তো এখানে আমাদের এই যে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক আছে, যেই দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ তাদের ভরের গুণফল আর মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয় বা আর হয় দূরত্বের স্কয়ার হবে, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে আমরা একটু ওজনের সাথেও কিন্তু পরিচয় হয়ে নেই, তাই না? ওজন যেটা W, সেটা হচ্ছে mg, জি হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ যেটা, সেটা ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এই জি যে 9.8 এটা আসছে, এটা আমাদের কোন সূত্রটা থেকে আসছে, এটা হচ্ছে আমাদের gm, তোমরা সবসময় এখানে d লিখবা, ঠিক আছে, d স্কয়ার। কিভাবে, এই ক্ষেত্রে তোমরা যে জিনিসটার হেল্প নিবা সেটা হচ্ছে পৃথিবীকে একটা সুষম গোলক ধরে নিও, সুষম গোলক ধরে নিয়ে মনে রাখবা যে আসলে যে এখানে যে দুইটা বস্তু, এখানে একটা বস্তুর ভর নিজে পৃথিবী আর একটা বস্তু ধরো পৃথিবীর পৃষ্ঠের উপর আছে, এই হচ্ছে দুইটা বস্তু। সবসময় দূরত্ব নিবা, দূরত্ব হচ্ছে সেন্টার থেকে সেন্টার। হ্যাঁ, এই ধরো পৃথিবীর তুলনায় ধরো একটা মানুষের কিন্তু খুব সাইজটা ছোট, তো ওর সেন্টারটা দেখো ভূপৃষ্ঠেই আর পৃথিবীর সেন্টার একদম কেন্দ্রে, তো দূরত্বটা দেখো এখানে আর হয়ে যায়। তো ভূপৃষ্ঠে, ঠিক আছে, এই ফর্মুলা এইভাবে রাখবা gm/d স্কয়ার, বাট ভূপৃষ্ঠে আমাদের d এর ভ্যালুটা, ভূপৃষ্ঠে আমাদের খেয়াল করে দেখো d ইকুয়ালস টু কিন্তু r হয়, তাই না? পৃথিবীর ব্যাসার্ধের সমান হয়। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি g ইকুয়াল টু gm/r স্কয়ার, ঠিক আছে, gm/r স্কয়ার। ওকে, তো ওইখান থেকে আমাদের এই ভ্যালুটা 9.8 এসে থাকে। কেন আমি এটা d দিয়ে মনে রাখতে বলছি, তোমাদের কিন্তু একটা প্রসেস আছে যে ভূপৃষ্ঠে একটু উপরে যাবে এবার, ঠিক আছে, ভূপৃষ্ঠের একটু উপরে যেয়ে বলবো অভিকর্ষ ত্বরণটা এখন কত বা কি কি হ্যান ত্যান, ওজন কত, ঠিক আছে। ওজনের ক্ষেত্রে তো আমরা জানি যে ভরের সাথে খালি অভিকর্ষ ত্বরণটা গুণ করব। তো এখন তোমাকে একটা হাইট দিয়ে দিবে যে ভূপৃষ্ঠ থেকে দেখো এই উচ্চতায় আছে একটা বস্তু m ভরের, ওর ওজন কত। ওজনের আগে তোমাকে আগে জি বের করতে হবে। এই হাইট গুলো অনেক বড় বড় দিবে, এমন না যে 2 তলা বিল্ডিং 4 তলা বিল্ডিং, এমন অনেক অনেক, হ্যাঁ, ধরো স্পেস স্টেশন যত উপরে আছে সেরকম। তো তোমার যে কাজটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে জি ইকুয়াল টু হ্যাঁ gm/d স্কয়ার। এখন দেখো তো দূরত্ব নাও, এখান থেকে এটা দূরত্ব, এটুকু তো ব্যাসার্ধ, ব্যাসার্ধের সাথে আরো h যোগ হবে, অর্থাৎ gm/r প্লাস h, বুঝছো? এখানে d হচ্ছে কি r প্লাস h, তো এটা, তো এখান থেকে জি তুমি এটাকে জি প্রাইম বলবা। হ্যাঁ, মানে যখনই দেখবা জি চেঞ্জ হয়ে যাচ্ছে, ভূপৃষ্ঠটা খাটতেছে না, তখন জি প্রাইম দিয়ে দিও। তাহলে সেই উচ্চতায় তাহলে আমরা ওজন কি পাবো, এই যে জি এর জায়গায় জাস্ট আমরা তাহলে এখানে এটা লিখতে পারি যে এখানে তাহলে ওজন w প্রাইম যেটা সেটা আসবে m g প্রাইম, আর আমরা এই জি প্রাইমের ভ্যালুটা বের করে নিছি, আমরা এই জি প্রাইমের ভ্যালুটা বের করে নিছি, এটা হচ্ছে এই যে এটা জি এম, এটা এম পৃথিবীর ভর, এটা হচ্ছে r প্লাস h হোল স্কয়ার। তোমাদের দুইটা ডাটা একটু কষ্ট করে মনে রাখতে বলবো, আমরা জানি তোমরা কষ্ট করতে চাও না। পৃথিবীর ব্যাসার্ধ মনে রাখবা 6.4 × 10⁶ মিটার, বাট খেয়াল করবা প্রশ্ন যা দেওয়া থাকবে সেটা ইউজ করবা। পৃথিবীর ভর যেটা সেটা হচ্ছে 6 × 10⁻24 কেজি, আর এখানে বারবার যে জি ইউজ করবা সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, সেটা কত 6.67 × 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, ঠিক আছে। এই ডাটা তিনটা তোমাকে
এই মহাকর্ষ রিলেটেড পার্টের জন্য তোমার কাজে লাগবে। আর মনে রাখবা ভর কখনো চেঞ্জ হবে না, হ্যাঁ তোমাদের ক্ষেত্রে ভরটা কখনো এখানে চেঞ্জ হবে না। এরপরে দেখো চতুর্থ এখন আসলে এখন আমাদের কিছু কনসেপ্ট বাকি আছে, যেমন আমাদের কপি কলটা বাকি আছে এখনো, ঠিক আছে। কপি কল, এরপর হচ্ছে আমাদের ঘর্ষণ। কপি কলের ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্ষেত্রে সিস্টেমের ত্বরণ বের করতে বলে, তাই না? কি বের করতে বলে? সিস্টেমের ত্বরণ। যে এখান দিয়ে ধরো একটা বস্তু এই হয়ে যাচ্ছে, এখান দিয়ে আরেকটা বস্তু ধরো এই হয়ে যাচ্ছে, এই হচ্ছে M1 বস্তু, এই হচ্ছে M2 বস্তু, হ্যাঁ দুইটাকে ধরো ছেড়ে দেওয়া হয়েছে। এখন ধরো M1টা ভারী আর কি, হ্যাঁ যে কোনো একটা দেখবা ভারী হবে, তাহলে পুরো সিস্টেমটা কি এরকম হয়ে যাবে, তাই না? এই যে এটা নিচের দিকে নামবে, এটা উপরে উঠবে। এখন বলে ত্বরণ নির্ণয় করো, এটা পুরো বেসিক থিওরিটা কিন্তু আমি করাইছি। তো এখন এই ক্ষেত্রে তোমরা যেটা করবা, শর্টকাটে মনে রাখবা যে ত্বরণটা হচ্ছে আমাদের এইটা ইউজ করবা, এই ইকুয়ালস টু নিচে লিখবা ভরের যোগফল, যেই কয়টা ভর আসছে সবগুলা যোগফল, যা আছে সবগুলা ভরের যোগফল, M1 প্লাস M2, ঠিক আছে? এখানে যেই দিবা। এখন এই জায়গাটাতে কি করবা জানো? যারা নিচে নামবে, যারা নিচে নামবে তাদের যোগ, মানে তাদেরকে প্লাস দিয়ে লিখবা, যারা উপরে উঠবে তাদের মাইনাস দিয়ে লিখবা। যেমন এখানে আমি যদি ছেড়ে দিই, যদি M1 ভারী হয়, M1 তো নিচে নামবে, তাই না? M1 তো নিচে দিকে নামবে, M1 নিচে নামবে, আর M2 তো উপরে উঠবে, তাহলে এখানে M1 মাইনাস M2 শেষ। প্রত্যেকটা জায়গায় আমরা একই কাজ করব, ঠিক আছে? তো ধরো এবার তোমাকে কপি কলার কনসেপ্টটা এইভাবে দেওয়া, কপি কলার কনসেপ্টটা ধরো এখন এইভাবে দেওয়া, যে ধরো এখানে একটা টেবিল, ঠিক আছে? এই টেবিল, এই হচ্ছে একটা কপি কল আছে, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই উপর দিয়ে সুতা, যে এখানে হবে একটা বস্তু আছে, এই হচ্ছে M1, এই হচ্ছে M2, ওকে? এখন তোমাকে বলতে যে এটা ত্বরণ বের করতে, তো দেখো একদম সহজ, যেই কয়টা ভর আছে সব যোগ, নিচে নিচে সবসময় কি করবা? সব যোগ করবা। এখানে অভিকর্ষ ত্বরণ নিয়ে এসে এখন কি বলছি, যারা নিচে নামবে ওদের ভর প্লাস দিয়ে লিখবা, যারা উপরে উঠবে ওদের ভর মাইনাস দিয়ে লিখবা। তুমি এই পুরো সিনারিওটা কল্পনা করো, এই সিনারিওটা আমি যখন ছেড়ে দেবো, ভাই এটা তো নিচে নামবে, নিচে নামবে মানে প্লাস, আর এটা এটা তো ডানে যাবে, এটা কি উপরে বা নিচে যাচ্ছে? বাদ, তাহলে এটা বাদ, তাহলে এখানে জাস্ট এমন শেষ, মাইনাস দেওয়ার কিছু নাই। আর প্লাস, বুঝতে পারছো? জাস্ট একটাই, নিচে যারা নামবে তারা প্লাস, উপরে যারা উঠবে মাইনাস। তো এখানে এই M2 নিচে উপরে না, ও ডানে বামে যাচ্ছে, তো হিসাব থেকে বাদ। তো এইটা যদি বুঝতে পারো তাহলে এখন তোমাদের জন্য দেখো একটু সহজ হয়ে যাবে। এই যে এইটা, যে ধরো এখান দিয়ে সুতা দিয়ে একটা গেছে, এটা আরেকটা বস্তু, ধরো এটা হচ্ছে M1, M2, M3। এখন বলবে সিস্টেমের ত্বরণ কত, ঠিক আছে? একই প্রসেস, সবগুলা ভরের যোগফল, M1 প্লাস M2 প্লাস M3। এখানে অভিকর্ষ ত্বরণ, যারা নিচে নামবে প্লাস। তো এখন আমি এখানে তোমাকে দেখবা যে M1 আর M3 এর মধ্যে কে ভারী, তুমি প্রশ্ন তো দাও, সাপোজ এটা 8 আর এটা 5 কেজি, তাহলে ভাই এটা নিচে নামবে, ওইটা উপরে উঠবে। আর এটা যদি ভারী হয়ে থাকে তাহলে এটা নিচে নামবে, উপরে উঠবে, ওইটা নিচে নামবে, ঠিক আছে? আপাতত তাই আমি ধরো তোমাকে বললাম যে এখানে হচ্ছে ধরো M1 গ্রেটার দেন M3। তাহলে তুমি বলো, বলো M1 যদি ভারী হয় তাহলে M1 নিচে নামবে প্লাস, ও তো ডানে পাবে, ও এদিকে যাবে, ও তো আর উপরে নিচে যাচ্ছে না, তো হিসাবের বাইরে, এটা উপরে উঠবে, তাহলে এটা মাইনাস শেষ। কপি কলের আর কিভাবে এই সূত্র আসছে তুমি দেখতে চাইলে আমাদের যে কপি কলার ক্লাসটা আছে আমাদের বল লেকচারে, ওখানে আমি দিয়ে দিচ্ছি, 2টা লেকচার আমি এগুলো বুঝাইছি। কপি কল আমার 2টা লেকচার লাগছে, ঠিক আছে? তো তোমরা এটা দেখে নিতে পারো। এরপরে আমাদের লাস্ট টপিক তোমাদের এই বইয়ের, সেটা হচ্ছে কি ঘর্ষণ, সেটা হচ্ছে কি ঘর্ষণ। এখন ঘর্ষণের কনসেপ্টগুলো কিভাবে কি হয়, ঘর্ষণের ক্ষেত্রে এটা নিয়ে তো বিস্তর আলোচনা করা লাগে। তো তোমাদের যেই জিনিসটা খালি মাথায় রাখতে হবে, আমাদের স্থিতি ঘর্ষণ বলুক বা গতি ঘর্ষণ বলুক, আমাদের এফ আসবে হচ্ছে মিউ আর। যদি স্থিতি ঘর্ষণ বলে তাহলে এফ এস হচ্ছে মিউ এস আর, আর গতি ঘর্ষণ বললে এফ কে হচ্ছে মিউ কে আর। এই আরটা হচ্ছে আমার তলের উলম্ব প্রতিক্রিয়া বলটা, তলের উলম্ব প্রতিক্রিয়া বল। তো তোমাদেরকে আনত তল দেয় না, তোমাদেরকে দেয় আনুভূমিক তল। তো আনুভূমিক তলে একটা বস্তু রাখলে সে মাটিতে এমজি বল প্রয়োগ করে, মাটি তাকে উল্টা দিকে একটা, অবশ্যই নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে, এখন আমরা তৃতীয় সূত্র বলি নাই, একটা প্রতিক্রিয়া বল দেয়। তো আনুভূমিক তলের ক্ষেত্রে এই আরটা হয়ে যায় এমজি। তো তোমাদের ক্ষেত্রে তোমরা এই আর এর ভ্যালুটা, হ্যাঁ যদি তোমাদের আনুভূমিক তল নিয়ে আলোচনা আসে খালি, হ্যাঁ আনুভূমিক তল নিয়ে আসলে আনুভূমিক তলে দেখবা আর ইকুয়ালস টু এমজি আমরা লিখতে পারি। বাট কখনো যদি ইন কেস এই টাইপের কোনো তল থাকে, এইখানে ঘর্ষণের কনসেপ্ট থাকে ভাই, এটা আনত তল,
আনহয়িক তল না। এখানে একটা অ্যাঙ্গেলের ব্যাপার আছে, এগুলো তোমরা ইন্টারে শিখবা। হ্যাঁ, এখানে হচ্ছে উপাংশ বিভাজন হয়ে যায় ওজনটা, ঠিক আছে, ওজনটা উপাংশ বিভাজন হয়ে যায়। এইটার প্রতিক্রিয়া বল হচ্ছে এইটাকে নেওয়া লাগে। হ্যাঁ, এটা যদি থিটা, এটা থিটা হলে এটা থিটা, তখন mg cos থিটা, তখন r এর ভ্যালু আমরা mg cos থিটা নিব। তো আপাতত তোমাদের জন্য এটা নেসেসারি না, তোমরা আপাতত মনে রাখো r ইকুয়ালস টু mg, বাট শুধু এটা আনহয়িক তলে, ইন্টারে চেঞ্জ হবে, ইন্টারে অন্য তল আসবে। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা বিষয় যেটা তোমাদের আবার এই মিউ, যেটা এই মিউ এর একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে আনত কোণ বের করার ফর্মুলা, মিউ ইকুয়ালস টু হচ্ছে tan থিটা। এটা দিয়ে তোমাদের 2025 এর একটা বোর্ড কোশ্চেন আসছে, ছোট্ট একটা ফর্মুলা, 3 মার্কের একটা প্রশ্ন আসছে, ঠিক আছে। তো এইটা দিয়ে হচ্ছে তোমাদের বল অধ্যায়ের সূত্রগুলোর সাথে আমাদের পরিচিতি শেষ হয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা তোমাদের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি সেটা শুরু করতে যাব, ঠিক আছে, এই অধ্যায়ের সূত্রগুলোর সাথে। কাজ, ক্ষমতা ও শক্তি। তো আসলে তোমরা যখন উচ্চ মাধ্যমিক উঠবা তখন দেখো এটা কাজ, শক্তি, ক্ষমতা, শক্তিটা মাঝে চলে আসে, এরকমটা হওয়া উচিত, কারণ আমরা কাজের পরে শক্তি নিয়ে কিন্তু আলোচনাটা করি। তো আমাদের এখানে মেন কনসেপ্ট যেটা দাঁড়ায় যে আমরা যদি কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করে সরণ ঘটাইতে পারি, ঠিক আছে, আমরা যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করে তার যদি সরণ ঘটাইতে পারি, ঠিক আছে, আমরা ধরে নাও যে এইখানে একটা বস্তু আছে, এর উপর হচ্ছে বল প্রয়োগ করলাম, ঠিক আছে, এর উপর কি করলাম, বল প্রয়োগ করলাম। এখন বল প্রয়োগ করার কারণে এই যে আমাদের যে এই বস্তুটা আছে না, এই বস্তুটা কি হয়েছে, এখান থেকে এখানে চলে আসছে, ঠিক আছে, এখান থেকে এখানে চলে আসছে, অর্থাৎ ধরে নিতে পারো যে ওর কিন্তু একটা সরণ হচ্ছে। তো এই যে তুমি যে বল প্রয়োগ করলা, এই বলের জন্য ওই দিকে, বলের দিকে সরণ হইতে হবে, যে হ্যাঁ বলের দিকে সরণ, তখন আমরা ওই কাজ যেটা বের করবো সেটা হচ্ছে বল ইনটু বলের দিকে সরণ। তো তোমাদের এখানে আসলে বলের দিকে সরণটাই দিয়ে দেয়, কারণ তোমরা আসলে একমাত্রিক গতি নিয়েই আলোচনা করো 19। তো এই ক্ষেত্রে তোমাদের আসলে এটা W ইকুয়াল টু Fs। আদারওয়াইজ এটা যখন ইন্টারে পড়বা, যদি বল প্রয়োগে যদি বস্তু বলের দিকে না যে একটা সার্টেন অ্যাঙ্গেল করে চলে যায়, তখন আর কি আমাদের ওই বলের দিকে সরণটা নেওয়া লাগে, উপাংশ নেওয়া লাগে, যেটা s cos থিটা। তো তখন আমরা ইন্টারের কনসেপ্ট অনুসারে লিখি, এটা আমি লিখে দিই, ঠিক আছে। এইচএসসি তে তোমরা শিখবা যে W ইকুয়াল টু আসলে Fs cos থিটা। থিটাটা হচ্ছে বল আর সরণের মধ্যবর্তী কোণটা, ঠিক আছে, বল আর সরণের মধ্যবর্তী কোণটা সেটা হচ্ছে থিটা। এটা তোমাদের না জানলেও চলে থাক, প্যারা নেই, ঠিক আছে। আর এককটা কি বলতো, একক হচ্ছে জুল, ঠিক আছে, কাজের একক হচ্ছে জুল। তো কাজকে শক্তি কি, কাজ করার সামর্থ্যকে আসলে বলা হয় শক্তি, ঠিক আছে, কাজ করার সামর্থ্যকে আমরা বলি শক্তি, শক্তির একক আসলে জুল। তো আমরা এখানে শক্তির ক্ষেত্রে যে জিনিসটা আর কি আমরা জেনে থাকি, আসলে শক্তির ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা জেনে থাকি, আমরা এখানে যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করি। তো যান্ত্রিক শক্তিটা আবার হচ্ছে আমাদের দুই রকমের, একটা হচ্ছে গতি শক্তি কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে বিভব শক্তি যেটাকে আমরা পটেনশিয়াল এনার্জি বলে থাকি। গতি শক্তি হচ্ছে কোনো বস্তু তার গতির কারণে, অর্থাৎ তার বেগ আছে, বেগের কারণে যে শক্তিটা পাচ্ছে। তো গতি শক্তি হচ্ছে আমাদের হাফ mv স্কয়ার, যেটা আসলে আমরা বল অধ্যায়ে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আলোচনা করতেছিলাম। আর বিভব শক্তিটা আসলে হচ্ছে বস্তুকে তার স্বাভাবিক অবস্থা থেকে হ্যাঁ পরিবর্তন করার কারণে তার মধ্যে যে শক্তিটা জমা হয়। এখন আমি জানি এই কথা বললেই বিজ্ঞ ব্যক্তিরা চলে আসবেন, বিভব শক্তির সঙ্গে আমি ভুল বলতেছি এসব বলার জন্য। এখন টু বি অনেস্ট, তারা সত্যি কথাই বলে, বাট ফার্স্টে আমাদের আগে ইনিশিয়ালি আসতে জানতে হবে। তো এখন আমি যদি ইন্টারের কনসেপ্ট দিয়ে একটা 9 10 স্টুডেন্টকে শিখাতে থাকি বিভব শক্তি মাপতে পারবা না, বিভব শক্তির পরিবর্তন মাপতে পারবা, হ্যান ত্যান হাবিজাবি, তাতে বুঝতে সমস্যা হবে, তাই না? ছোট যেমন ভর বেগের সঙ্গে আমরা যখন বড় হই টিচারকে বলতাম ভর আর বেগের গুণফল, টিচার খেপে যেত। বাট ঠিকই 9 10 আমাদের এটাই বলতে হচ্ছে, কারণ এটাই লার্নিং স্টেজ আছে। লার্নিং স্টেজে একটা স্টুডেন্টকে তো এখন আমি হাই কনসেপচুয়াল কোনো থিওরি দিয়ে বুঝাতে পারবো না, তাই না? তো তোমরা আপাতত এটাতেই স্যাটিসফাই থাকো, বাট জেনে রাখো যে বিভব শক্তির সংজ্ঞাটা তোমরা যা পড়তেছো অ্যাকচুয়ালি এমনটা হবে না, চেঞ্জ আসে। আর বিভব শক্তি আসলে আমরা পরিবর্তনটা মাপি, ঠিক আছে, বিভব শক্তির পরিবর্তনটাই মাপা হয়। তো এটা হচ্ছে আমরা স্প্রিং এর জন্য যেটা আর কি পড়ে থাকতেছি, স্প্রিং এর জন্য আমরা যেটা মাপি সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। আর এই জায়গাটাতে আবার তোমাদের এগুলো আবার সব ইন্টারের টপিক। হাফ কে এক্স স্কোয়ার, এখানে তোমরা হচ্ছে হুকের সূত্রের সাথে পরিচিত হও, এফ ইকুয়ালস টু কে এক্স, সরি কে এক্স, এফ ইকুয়াল টু কে এক্স। আর কেটা হচ্ছে কি স্প্রিং ধ্রুবক, কেটা হচ্ছে কি স্প্রিং ধ্রুবক, ঠিক আছে। আর এফটা হচ্ছে কি বাহ্যিক বল, ঠিক আছে, স্প্রিং ধ্রুবক।
এটা আবার স্প্রিং বল দিয়েও লেখা যায়, তখন মাইনাস কে এক্স, এগুলো প্যারা নিতে হবে না। হাফ কে এক্স স্কোয়ার, যখন একটা স্প্রিংকে সাম্যাবস্থা থেকে সংকুচিত বা প্রসারিত করা হবে, সাম্যাবস্থা থেকে। কারণ স্প্রিং এর টপিকটা তোমাদের 9-10 আরো অনেক বেশি ইন্টারমিডিয়েটে জানতে পারবা। ওইখানে সাম্যাবস্থা কেন, আগে থেকে সংকোচন বা প্রসারণশীল অবস্থা থেকেও আরো সংকোচন প্রসারণ করা হয়, ওইগুলোতে আমরা ইন্টিগ্রেশন দিয়ে এগুলো দেখাই, ঠিক আছে, পরে একটা সূত্র জেনারেট করি। তারপর তো স্প্রিং এর জন্য হাফ কে এক্স স্কোয়ার। সব থেকে বেশি তোমাদের যেটা আসে, যে একটা বস্তুকে ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় যখন উঠানো হয়, তুমি যদি জাস্ট জানো এই এইচটা কত, তখন আমরা এটা বের করি mgh, ঠিক আছে। এই এইচটা মনে রাখবা, ভূমি হতে উচ্চতা, ঠিক আছে। উপর থেকে কতটুকু আসলো টাসলো এসব না, সবসময় ভূমি থেকে উচ্চতা, ঠিক আছে, ভূমি হতে উচ্চতা mgh। তো বৃহস্পতি পড়তে পড়তে স্টুডেন্টদের এমন একটা অবস্থা হয়ে যায়, ওরা মনে করে বৃহস্পতি মানেই mgh, বাট বিভিন্ন সময় বৃহস্পতি বিভিন্ন রকম সূত্র আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো শক্তির পরে আমাদের সব থেকে বেশি তারপর যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কি, অবশ্যই আমাদের ক্ষমতা। এই চ্যাপ্টারের সূত্র কম আসলে। ক্ষমতা হচ্ছে কি, কাজ করার হার। এই যে তুমি কাজ বা শক্তি যাই বলো না কেন, যেমন কাজকে আমার ওয়ার্ক দিয়ে লিখতে পারি, আর শক্তিকে এনার্জি দিয়ে লিখতে পারি, ঠিক আছে। এই জন্য ই যাই লেখো না কেন, এটা সময় দ্বারা ভাগ করে দেবো, এটা হচ্ছে আমাদের ক্ষমতা। যদিও ক্ষমতা, বল, ক্ষমতা ও বেগের সুন্দর একটা সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক জানো? এদের মধ্যে খুবই সুন্দর একটা সম্পর্ক আছে, এটার সাথে একটু পরিচয় করাই দিই। এটা হচ্ছে পি ইকুয়ালস টু হচ্ছে এফ ভি। আমাদের অনেক সময় হচ্ছে দেখবে যে লিফটের অঙ্কে থাকবে যে এত বেগে টেনে নেওয়া হচ্ছে, একটা ক্রেনের সাহায্যে একটা বস্তুকে টেনে নেওয়া হচ্ছে, ক্ষমতা বের করতে বলে। তো স্টুডেন্টরা হচ্ছে ক্ষমতা ডাব্লিউ বাই টি ই বাই টি পড়তে পড়তে ভুলে যায় বেগ থাকলে কিভাবে বের করা যায়। তো পি ইকুয়ালস টু হচ্ছে এফ ভি। যদিও এটা খুব সহজ কনসেপ্ট থেকেই আসছে। যেমন এটা যদি ডাব্লিউ যে, যদি এটা ধরো হচ্ছে অভিকর্ষ বলের দ্বারা কাজ বা বিরুদ্ধে কাজ হয়ে থাকে, তখন আমরা এটাকে কি লিখবো, mgh বাই টি। আচ্ছা ভাই না, সরি, না mgh বাই টি না, আমরা ধরো হচ্ছে কাজ আমরা এখানে লিখতে পারি বল ইনটু সরণ বাই টি। s বাই টি যে টার্মটা আসছে, হ্যাঁ, এটাকে আমরা f কে আলাদা লিখে s বাই টি মানে হচ্ছে আমাদের বেগ, ঠিক আছে, এভাবে লিখতে পারি। p তখন fv হয়ে যাবে, p fv। আচ্ছা, এটা দিয়ে তোমাদের তেমন একটা ম্যাথ তোমরা পাবা না, বাট তোমরা হচ্ছে এই পি ক্ষমতার ক্ষেত্রে কিন্তু এই যে এই কাজ যেটা তোমাদের কিন্তু প্রায় মানে কিন্তু এখানে বৃহস্পতি এগুলো কিন্তু আসে। প্যারা নাই, পরে থেকে এরকম মাঝে মাঝে বোর্ড টোড হ্যাং করে, তো কখন হ্যাং করে থাকে দেখি আসছে, ঠিক আছে। তো পি ইকুয়ালস টু তখন কিন্তু আমরা এই যে ডাব্লিউ কিন্তু যে যখন ধরো ভূমি থেকে পাম্পের সাহায্যে পানিকে উপরে উঠানো হচ্ছে, তখন আমরা এই ফর্মুলা কি ইউজ করি, এমজি এইচ বাই টি, তাই না। এটা কিন্তু তোমাদের এই টাঙ্কির অঙ্কগুলাতে খুব খুব আসে। আর হচ্ছে আর একটা টপিক তোমাদের আসছে, যেটা দিয়ে তোমাদের চ্যাপ্টার শেষ হয়, যেটা হচ্ছে কর্মদক্ষতা। এটা হচ্ছে কর্মদক্ষতা। তোমাদের সিলেবাস অনুসারে যে কুয়া আর পানি সম্পূর্ণ খালি করা, অর্ধেক খালি করা, এই কনসেপ্টটা নাই। ওইখানে ভার কেন্দ্রের সমান আছে, ওইখানে এইচ এর ভ্যালুটা ডিফারেন্ট হয়, এই জন্য আর এখানে আমি দেখাচ্ছি না। তো কর্মদক্ষতা যেটা, সেটা হচ্ছে কি, আমরা এই যে কতটুকু ক্ষমতা আর কি পাচ্ছি আউটপুট, আর কতটুকু আমরা দিছিলাম, হ্যাঁ, ইনপুট, সেটাকে আমরা পার্সেন্টেজ আকারে প্রকাশ করে থাকি, ঠিক আছে। এটা ক্ষমতাই হয়ে যাবে কোনো কথা নাই, কতটুকু কাজ পাচ্ছি আর কতটুকু শক্তি পাচ্ছি আর কতটুকু শক্তি দিছিলাম, সেটা দিয়েও কর্মদক্ষতা দেখা যায়। এনার্জি, ঠিক আছে, কতটুকু আমরা সবসময় উপরে হবে আউটপুটটা, ঠিক আছে, আউটপুট, আর এটাকে আমরা লিখবো হচ্ছে ইনপুট, ইনটু হচ্ছে 100%। শক্তির কনসেপ্টে যে কতটুকু, আবার এটাকে আবার একটু ডিফারেন্ট হয়তো লেখা যেতে পারে, যে তোমাদের বইয়ে আছে যে যে কতটুকু শক্তি আমরা পাচ্ছি। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, যে ধরো তুমি একটা জায়গায় তুমি ধরো হচ্ছে 100 টাকা দিছো। কত টাকা দিছো? 100 টাকা দিছো। এখন তুমি জানো যে ও খেয়ে ফেলছে হচ্ছে 30 টাকা। এখন তুমি বলো কতটুকু তুমি পাবা, আউটপুট কত পাবা? তুমি দিছো 100, ও খেয়ে ফেলছে 30, ঠিক আছে, এটা আর পাবা না। তুমি আর কত পাবা? তুমি পাবা 70। বাট এই 70 তুমি কিভাবে বুঝতেছো? আউটপুটটা তুমি কিভাবে পাচ্ছ? এই যে দিছিলা কত আর লস গেছে কত, 100 মাইনাস 30 করলেই তোমার এটা হয়ে যায়, তাই না? ঠিক একইভাবে মাঝে মাঝে এই আউটপুটটাকে আমাদেরকে একটু এভাবে দেওয়া থাকে, যে দেখো ইনপুট মানে প্রদত্ত শক্তি, বাট এই যে আউটপুটটা দেখো প্রদত্ত মাইনাস ব্যয়িত যেটা ব্যয় হয়ে গেছে আর পাবা না, ঠিক আছে। তাহলে প্রদত্ত শক্তি মাইনাস ব্যয়িত শক্তি, এটা মানেই হচ্ছে আউটপুটটা, ঠিক আছে। পরে এটাকে আমরা 100% দিয়েও লিখে দিতে পারি, ঠিক আছে, 100% দিয়েও
লিখে দিতে পারি। ওকে, তো এই হচ্ছে তোমাদের কনসেপ্ট। আমার একটা জিনিস খারাপ লাগতেছে, তার জন্য আমি এখন এক্সট্রা একটু দেখাবো যে কুয়ার পানি যদি কখনো বলে, এই টপিকটা অনেকের মাথার উপর দিয়ে যাওয়ার চান্স আছে, অনেকেরই মাথার উপর দিয়ে যাওয়ার চান্স আছে। তারপর আমি একটু বলে দিই, কখনো যদি এরকম ফাইজলামি করে ফেলে প্রশ্নে, যদি কেন ফাইজলামি বললাম, কারণ এটা তোমাদের সিলেবাসের সাথে যায় না। হ্যাঁ, যদি কোনো টিচার করে থাকে, আমার কোনো সমস্যা নাই, সে আমার যত বড়ই হোক, সে ফাইজলামি করছে, এটা আমার বলতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, কখনো কখনো তোমাদেরকে দেখবা তোমাদেরকে ভাই দিয়ে দিবে যে একটা কুয়ার দৈর্ঘ্য দেওয়া থাকবে, উচ্চতা দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? কুয়ার উচ্চতা, আর হচ্ছে কুয়ার ব্যাসার্ধ দেওয়া থাকবে। ওকে, বা কতটুকু ভর এখানে আসলে অনেক কথা, বাট এরকম দেওয়া থাকবে। এখন বলবে কি কুয়াটাকে সম্পূর্ণ খালি করা লাগবে, তাহলে এখন ক্ষমতা কত? তো স্টুডেন্টরা মাঝে মাঝে স্টুডেন্টরা কম ক্ষমতার জন্য যে এটা শিখছে mgh/t, ওরা মনে করে h মানে হচ্ছে এই হাইট, মানে এই দৈর্ঘ্যটা বসায় দেয়। বাট এই জায়গাটাতে আসলে যেটা ঘটে, এখানে আসলে ভারকেন্দ্রের সরণের কনসেপ্ট আছে। তো কি বললাম, ভারকেন্দ্রের সরণের একটা সুন্দর কনসেপ্ট আছে, ওইটা একবার বুঝতে পারলে জিনিসগুলো সহজ, ঠিক আছে। তোমাদেরকে আমি দেখাই দিই, একটা দেখাই দিই, তাহলে হচ্ছে দেখো কয়েকটা তোমরা বুঝে যাবে অটোমেটিক। এগুলা কে মুখস্থ করে? কোন পাগল মুখস্থ করে? এগুলা ইন্টারে আমরা থিওরি দিয়ে বুঝাই দিই। কখনো যদি বলে যে কুয়া সম্পূর্ণ খালি করা লাগবে, কি করা লাগবে? সম্পূর্ণ খালি। কখনো বলবে যে অর্ধেক খালি করবে, কি করবে? অর্ধেক খালি। অনেক এগুলার কত কত ডিমান্ড আছে, তুমি মানে এক এক রকম সিচুয়েশন হবে, ঠিক আছে। আমি সিচুয়েশন এইখানে এই দুইটা বুঝাবো, তোমরা আমাকে এটা অ্যান্সার বলে দিবা, ঠিক আছে। তোমরা আমাকে এটা অ্যান্সার বলবা। দেখো প্রসেসটা দেখো, যখনই বলবে কুয়া সম্পূর্ণ খালি বা অর্ধেক খালি বা 1/3 পরিপূর্ণ আছে, যাই বলুক, তুমি জাস্ট দেখবা তোমাকে পানি কতটুকু সরাইতে হবে। তো এখানে যেহেতু বলছে সম্পূর্ণ সরাইতে হবে, তাহলে সম্পূর্ণটাকে এরকম একটা বক্স করবা, ঠিক আছে। দেন একদম ঠিক মাঝখানে আসবা, আর এই যে উপর থেকে এই দূরত্বটা কত, সেটাই হচ্ছে আসলে আমাদের ওই যে mgh, হ্যাঁ, h এর ভ্যালুটা। তো দেখো আমাকে সম্পূর্ণ খালি করতে হবে, সম্পূর্ণ আমি কি করলাম, একটা বক্স করলাম। ঠিক মাঝখান থেকে সারফেস পর্যন্ত উপরের যেটা, হ্যাঁ, এই দূরত্বটা কত দেখো তো। এতটুকু যদি এল হয়, ঠিক এটা মাঝখানে না, তাহলে এটা আসবে l/2 শেষ। তাহলে আমরা এই ফর্মুলায় যে mgh/t, এই ফর্মুলায় আমরা mg l/2 বসাই দিব, ঠিক আছে। এটাই মানে মেইন ফ্যাক্ট, তোমাকে এখানে খালি h এর ভ্যালু কত সেটা বুঝতে হবে। দেখো এখানে আমি কি বলছি, অর্ধেক খালি করতে হবে। তাহলে এই যে সম্পূর্ণ করে, আমি তোমাকে যেহেতু অর্ধেক খালি করতে বলছি, অর্ধেককে বক্স করবা। তো এতটুকু হলে তাহলে বুঝো এই দৈর্ঘ্যটা কত এখন, l/2। এর মাঝখানে যেটাকে বক্স করছো, তার মাঝখান থেকে এটার হাইট নাও, এইটা l/2। এখন দেখো মাঝখানে তারও অর্ধেক, তার মানে এই যে এইটা আসবে ভাইয়া l/2 এর অর্ধেক, মানে l/2/2 মানে l/4 শেষ। তাহলে এই ফর্মুলা mgh ইন্টু l/4 ইউজ করতে হবে, বুঝা গেছে। এখন ধরো না ওই কুয়াটা 1/3 পরিপূর্ণ, কতটুকু পরিপূর্ণ আছে? 1/3 পরিপূর্ণ, ঠিক আছে। তার মানে বুঝো এতটুকু 1/3, এতটুকু 1/3, এতটুকু 1/3, ঠিক আছে। l/3 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 1/3 মানে তো এটাই, ঠিক আছে। এখন এইটাকে যদি খালি করা লাগে, বুঝো, তাহলে তোমার কি হবে, যেটাকে খালি করবা সেটাকে বক্স করবা, এটার ঠিক মাঝখান থেকে এই যে এটাকে ভাইয়া যোগ করো। এখন দেখো কত দূরত্ব কত হয়, বলো কত হয়। ফার্স্টে দেখো এই যে এই হাইটটুকু কাউন্ট আসবে, এইটুকু তো l/3, আমি এখানে যোগ করতে থাকি l/3 প্লাস এই যে এইটুকু আবার আসবে, এইটুকু হচ্ছে কত, l/3 আর এইটুকু l/3, বাট আমার তো লাগবে l/3 এর অর্ধেক, তার মানে l/3/2 মানে অর্ধেক মানে l/6। এইটা যোগ করে যা আসে সেটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এটা যোগ করে যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। যেমন 6 লসাগু করো, তো 3 দিয়ে কাটলে টুয়াইস l প্লাস l, তাহলে 4l 5l/6, বুঝে গেছে, 5l/6। তাহলে তোমাদের জন্য একটা জাস্ট কনসেপ্ট, একটা অর্ধেক, ঠিক আছে। কতটুকু ভরা? অর্ধেক ভরা। এই অর্ধেকটাকে খালি করতে তোমার ভারকেন্দ্রের সরণটা কত হবে, h এর ভ্যালু কত হবে, মানে যদি ক্ষমতা বের করার জন্য যে h বসাবা, ওইখানে h এর ভ্যালুটা কি বসাবা, একটু খালি একটু বের করে দিবা, শেষ। এই নিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ। যদিও এই টপিকটা আমি আবার বলতেছি, কোনো টিচার যদি দিয়ে ফেলে, যদি সে ক্লাসে শিখায় দেয়, ক্লাসে তোমাদেরকে শিখায়, শিখানোর পরে দেয়, কোনো অবজেকশন নেই, ওকে। বাট যদি ক্লাসে না শিখায় এই টপিকটা দেয়, ফাইজলামি করছে। এখন দেখো তোমাদের হচ্ছে অধ্যায় 7
তরঙ্গ ও শব্দ। তো একটা কথা আজকে মনে হয় প্রায় আমি বারবার বেশি বলতেছি যে তোমরা ইন্টারেস্ট জানতে পারবা, ইন্টারেস্ট জানতে পারবা, তাই না? জাহর ইকবাল স্যারের মতন আমাদের আগের তোমাদের বইয়ের রাইটার, তাই না? যে পূর্বের ক্লাসে তোমরা জেনে এসেছো, তোমরা জেনে অবাক হবে যে পরবর্তী ক্লাসে জানতে পারবে, এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, তো যাই হোক, তো তরঙ্গ শব্দের ক্ষেত্রে তোমাদেরকে সরলচন্দ্র স্পন্দনের সাথে একটু পরিচয় করাই দিছিল। তো তো ওইখানে আর কি দুইটা ফর্মুলা তোমাদেরকে লিখে দিচ্ছে যে সরলচন্দ্র স্পন্দন সম্পূর্ণ কোনো কণার পর্যায়কালের সূত্রটা হচ্ছে 2π√m/k। ঠিক আছে, এখানে এম তো হচ্ছে যেই পর্যাবৃত্ত গতি সম্পন্ন যে কণা আছে তার ভরটা, ঠিক আছে, এম তো হচ্ছে ভর, আর কে যেটা সেটাকে আমরা বলি হচ্ছে বল ধ্রুবক। ঠিক আছে, কি কি বলে থাকি? বল ধ্রুবক। আর আরেকটা একই সূত্রের জন্য আবার লেখা যায়, মানে পর্যায়কালের জন্য আবার জানা যায় 2π√L/g। ঠিক আছে, যদিও এখানে এল যেটা এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য নেওয়া লাগে, তোমাদের আবার কার্যকরী দৈর্ঘ্য নিয়ে আবার কথাবার্তা বলা নাই, তোমরা আপাতত এটাই জেনে রাখো। ঠিক আছে, এল হচ্ছে আমাদের সুতার দৈর্ঘ্য বা কার্যকরী দৈর্ঘ্য, যেটা কার্যকরী দৈর্ঘ্য, আর জি তো হচ্ছে স্মল জি যেটা অভিকর্ষ ত্বরণ, তাই না, যেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই সূত্রের উপর এই যে দ্বিতীয় সূত্রটা দিয়ে না তোমাদের আবার কয়েকটা কাহিনী করা যেতে পারে। কিরকম কাহিনী? যে তোমরা পরিচয় হবে আস্তে আস্তে। 2π এগুলা কি কনস্ট্যান্ট, যদি সামহাও অভিকর্ষ ত্বরণটাকেও আমরা যদি আমরা ভূপৃষ্ঠের উপর সবকিছু করি, এটা 9.8 ফিক্সড হয়ে যায়, তাহলে এটাও ধ্রুবক, তাহলে টি এর সাথে এল এর সম্পর্ক সমানুপাতিক হয়ে যায়। টি এর সাথে এল এর সম্পর্ক সমানুপাতিক। আবার যদি এল সুতার দৈর্ঘ্য চেঞ্জ না করে আমরা যদি উঁচা নিচা জায়গায় যেতে থাকি, ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে বা অনেক গভীরে, তখন আবার জির মানটা চেঞ্জ হয়ে যায়, তখন এল ধ্রুবক, তখন এটাকে লেখা যায় 1/√g। তো দেখো এটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক আর এটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এখান থেকে আমরা এভাবে সূত্র জেনারেট করতে পারি T1/T2√L1/L2। এটা 1 হলে এটা 1 বরাবর হবে, ঠিক আছে। আর এটা যেহেতু ব্যস্তানুপাতিক এখানে এরকম ভাবে হবে T1/T2, এটা হবে √G2/G1। ঠিক আছে, √G2/G1। তোমরা আবার এখান থেকে আমি তোমাকে যদি এল এর সূত্রটা জানতে চাই, মানে শুধু এল ইকুয়ালস টু কি লেখা যায়, এটা কি এই একটা সূত্র জানলেই বের করে নিতে পারবা না? এই সূত্রটা থেকে কি জেনারেট করে নিতে পারবা না? যেহেতু আমি এল জানতে চাচ্ছি, এল হচ্ছে রুটের ভেতর, বাট আমি শুধু এল জানতে চাচ্ছি, তাহলে সবাইকে আগে বর্গ করে দাও। তাহলে টি স্কয়ার 4π² L/g গুণ, এটা গুণ চিহ্ন, ঠিক আছে, গুণ চিহ্ন দিছি। বর্গ করলে এটা 2 হয়ে যাবে 4, পাই হয়ে যাবে পাই স্কয়ার, আর রুট ছাড়া হয়ে যাবে L/g। তাহলে এখন দেখো জি কে এর পাশে পাঠিয়ে দাও, gt স্কয়ার 4π² এই হচ্ছে এল। ঠিক আছে, এটা দিয়েও দেখবা যে তোমাদের এমসিকিউ প্রশ্ন দেয়া থাকে। এই হচ্ছে ফার্স্টে পর্যায়ে সরলচন্দ্র স্পন্দন তোমাদের যে পাঠ্যক্রম আছে সেটার কনসেপ্ট। এখন তোমাদের অফিশিয়ালি হচ্ছে চ্যাপ্টারটা শুরু হয়, যেখানে সবার আগে হচ্ছে আমরা এফ টি আমরা বুঝি হচ্ছে কম্পাঙ্ক, আর আমরা যে পর্যায়কালটা বের করলাম এই কম্পাঙ্ক হচ্ছে 1/t হবে, f = 1/t বা t = 1/f, একটা একটা ব্যস্তানুপাতিকে। ঠিক আছে, এখানে f এর পরিচয়টা কি? f এর পরিচয়টা হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক। আর t এর পরিচয়টা কি? t এর পরিচয়টা হচ্ছে পর্যায়কাল, t এর পরিচয়টা কি? পর্যায়কাল। ঠিক আছে, আর আমাদের এই যে তরঙ্গের বেগ যেটা আমরা বের করব সেটা হচ্ছে v = হয় কি? f ল্যামডা। ঠিক আছে, তোমাকে যদি পর্যায়কাল দেওয়া থাকে, এই যে পর্যায়কাল থেকে f টাকে বের করে f ল্যামডা ইউজ করবা। এখানে ল্যামডার পরিচয়টা কি আবার বলতো? ল্যামডার পরিচয়টা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে তরঙ্গ যে দূরত্বটা অতিক্রম করে, বা পরপর সমদর্শ সম্পন্ন দুটি কোণার মধ্যে অতি দূরত্বটা। আর ভি যেটা সেটা হচ্ছে তরঙ্গ বেগ, ভি যেটা সেটা হচ্ছে তরঙ্গ বেগ, ভি কষ্ট হচ্ছে আমাদের এফ ল্যামডা। ঠিক আছে, এটা দিয়ে তোমাদের ম্যাথমেটিক্যাল পার্ট এসে থাকে। এরপর আমরা হচ্ছে শব্দ, আমাদের চ্যাপ্টারটা নাম তরঙ্গ শব্দ। তো শব্দ তো হচ্ছে তরঙ্গ, এখানে তোমাদের আরো আছে একটু থিওরি যে অনুপ্রস্থ তরঙ্গ কি, অনুদৈর্ঘ্য তরঙ্গ কি। তো শব্দ তরঙ্গ যেটা, শব্দ হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাই না? শব্দ যেটা সেটা হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো শব্দের ক্ষেত্রে আমরা শব্দের বেগ আর তাপমাত্রার একটা সম্পর্ক দেখতে পাই এই চ্যাপ্টারটাতে, যেটা হচ্ছে ভি সমানুপাতিক √T। টি হচ্ছে তাপমাত্রা, বাট তাপমাত্রা মনে রাখবা এটা হচ্ছে কেলভিন এককে। ঠিক আছে, কিসের নিয়ে যাবা? ক্যালভিনে। তোমাকে যত ডিগ্রি বলবে তার সাথে 273 যোগ করে দিবা। ঠিক আছে, ধরো তোমাকে বললো যে আজকে তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে টি এর ভ্যালু হবে 30 + 273।
এত কেলভিন, ঠিক আছে, কেলভিন যোগ করে দিবা। তো আমাদেরকে হচ্ছে সবসময় যেটা মনে রাখতে হবে, আমাদেরকে 0°C তাপমাত্রায়, 0°C তাপমাত্রায় শব্দের বেগ, যেটা শব্দের বেগ আমাদের বই অনুসারে যদি আমরা লিখি তাহলে এটা আসবে 330 মিটার পার সেকেন্ড। 332 লেখা থাকে, প্রশ্ন দেখবা, প্রশ্ন যেটা লেখা আছে সেটা। তো আমি তাহলে যদি এখন অন্য কোনো টেম্পারেচার জানতে চাই, যে কথার কথা 25°C তাপমাত্রায় শব্দের বেগ ওয়াট, তাহলে এখন হচ্ছে আমরা একটা সূত্র দিয়ে করে ফেলবো, যে এখান থেকে দেখো। তাহলে হচ্ছে আমরা এখন এটাই ভ্যালু লিখবো, যেহেতু আমার নতুন বেগ জানতে চাচ্ছি, আমি যেহেতু আগে একটা টেম্পারেচার জানি, এটাকে আমরা লিখবো T1, বাট 0°র সাথে আমরা কি করব, 0 + 273 অর্থাৎ 273 কেলভিন, সবসময় কেলভিনে নিয়ে যাবো, ঠিক আছে। আর এখন কি 25°তে জানতে চাচ্ছি, তার মানে এটা হচ্ছে আমাদের T2, টেম্পারেচার 2। 25 জাস্ট কি করবো, 273 যোগ করে লিখবা, ঠিক আছে, এটা 298 আসবে। আর এইখানে তোমার কাছে আমি V2টা জানতে চাই, তাই না? এটা যে অঙ্ক করছো, আই হোপ করে আসা উচিত। তো আমরা জাস্ট সূত্র লিখবো যে V2/V1। তো দেখো এখানে যে কনসেপ্ট আমি অ্যাপ্লাই করছিলাম, যে এটার সাথে এটা সমানুপাতিক করে, এই 1 1 বরাবর, 2 2 বরাবর হবে। তো আমি যেহেতু V2/V1 লিখছি, তো V এর সাথে T যেহেতু সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিকে আসছে, তাহলে এটা হবে T2/T1। তো খেয়াল করে দেখো, T2 এর ভ্যালু তোমার জানা আছে, T1 এর ভ্যালু জানা আছে, এই V1 কে জাস্ট এর পাশে গুণ করে দিবা, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে ফেলবা, শেষ, ঠিক আছে, ক্যালকুলেশন করে ফেললেই শেষ। এই চ্যাপ্টারে হচ্ছে আমাদের যে জিনিসটা বেশি বেশি লাগবে তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য, সেটা হচ্ছে প্রতিধ্বনির কনসেপ্টটা, ঠিক আছে। সেটা হচ্ছে কি, প্রতিধ্বনির কনসেপ্ট। তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবা, যে শ্রবণাভূতির আর কি, শ্রবণাভূতির স্থায়িত্বকাল, শ্রবণাভূতির স্থায়িত্বকাল, হ্যাঁ, এটা সবসময় মনে রাখবা। এটা হচ্ছে আমাদের মানে 1 সেকেন্ডে 10/1 0.1 সেকেন্ড। আমরা কখনো এই কম এর মধ্যে 0.1 সেকেন্ডের চেয়ে কম সময় যদি কোনো শব্দ আমাদের কানে ঢুকে, আমরা এটা মানে ব্রেনে পৌঁছাবে না, ঠিক আছে, মানে ব্রেন আমরা অনুভূতি করতে পারবো না। তো আমাদের শব্দ এরপরে আসতে হবে যদি আমরা প্রতিধ্বনি শুনতে চাই, ঠিক আছে। প্রতিধ্বনির ক্ষেত্রে তোমরা যেটা হয়, যে শব্দ এই যে আমাদের মুখ থেকে বের হয়ে একটা প্রতিফলকে বাধা পেয়ে আবার আমাদের কানে এসে পৌঁছায়। তো এখানে আমরা অতিক্রান্ত দূরত্বটা নিই, শব্দ তাহলে কতটুকু ট্রাভেল করতেছে। তো এই উৎস, হ্যাঁ, এটা যদি শব্দের উৎস হয় আর এটা প্রতিফলক হয়, এখান থেকে যদি এই দূরত্ব D হয়, তাহলে শব্দ দেখা একবার যায় D, বাধা থেকে আবার আসে D, তার মানে অতিক্রান্ত দূরত্ব হয়ে যায় 2D। আর এই অতিক্রান্ত দূরত্ব আমরা কিন্তু জানি S = হয় VT, অতিক্রান্ত দূরত্ব D = হবে VT, মানে শব্দের বেগ আর এই যে সময়। তো এখান থেকে আমরা টি অনেক সময় বের করে থাকি, প্রতিফলকের দূরত্ব বের করে থাকি। অনেক কেজে শব্দ উৎস থেকে আওয়াজ করার পর কি জানি হয়, ও জানি দৌড় দেয়, কি কারণে জানি ও দৌড় দেয় আবার, তাই না? এরকম অঙ্ক করছো না, যে কত বেগে দৌড় দিল, হ্যান ত্যান হাবি যাবি, এখন প্রতিদিন শুনবে কেন? ওইখানে যা সে সূত্রগুলো একটু ঠান্ডা মাথায় অ্যাপ্লাই করা লাগবে, বুঝতে পারছো? একটু ঠান্ডা মাথায় অ্যাপ্লাই করলেই তোমাদের এখানে আর সমস্যা হবে না। তো এই চ্যাপ্টারে তোমাদের এটুকুই প্রতিধ্বনির কনসেপ্ট আছে। তোমাদের ওই যে শব্দের তীব্রতা, তীক্ষ্ণতা, এগুলার একটু থিওরিটিক্যাল কথা আছে, বাট এগুলাতে তোমাদের ম্যাথটা দিবে না, ঠিক আছে। তো তোমাদের এই চ্যাপ্টার থেকে এতটুকুই। এই সূত্র লিখতে লিখতে রক্তাক্ত আহত হয়ে যাচ্ছে, বুঝছো? কি জানি বসে এরকম করছে, আমার হাতে নখলে হাত থেকে ব্লাড বের হচ্ছে। আচ্ছা, তো যাই হোক, আর একটা কথা বলি। তো আমি চাইলে কিন্তু এখানে জাস্ট সূত্রগুলো লিখে নিয়ে আসতে পারতাম, আমাদের কাছে সূত্র কিন্তু লেখা আছে শীট আকারে, বাট আমি তোমাদের সাথে ভাই কেন বলি না, কারণ ওটা হয়ে যাবে কি, জাস্ট আমি রিডিং করতেছি, আমি তোমাদের সাথে লিখতেছি, তোমরা আমার সাথে লেখো। এগুলো আমি তো ধরো একটা চ্যাপ্টার লিখতে আমি 3টা স্লাইড ইউজ করতেছি, বা 3টা 4টা, তোমরা একটা পেজের মধ্যে আটাইতে পারবে না বলো? তোমরা কি এটুকু একটা পেজের মধ্যে লিখবা? কয়টা লাইন লিখছে, 1 2 3 4, এই পাশেও 1 লাইন 3 4, এটা বরাবর লিখলে তুমি কি এই 3 4 লাইন এক পেজ লিখবা? না, তোমরা কিন্তু এক পেজের মধ্যে এগুলো আটাই হতে পারবা, ঠিক আছে। তো এগুলা তোমাদের সাথে লিখে লিখে পড়তেছি জাস্ট বিকজ ওই যে আমি তোমাদের লিখতেছি, তোমাদেরও ব্রেনে হিট হচ্ছে, ঠিক আছে, ওই হিট হওয়া থেকে এটা লিখবে, দেখো আবার বের হচ্ছে। আচ্ছা, তো দেখো, তো আলোর প্রতিফলন চ্যাপ্টারটা যেটা অধ্যায় 8, তো এখানে হচ্ছে আমাদের তো দর্পণ নিয়ে ম্যাথ গুলো আসে, তাই না? তো তোমাদের হয়তো গোলীয় দর্পণের ম্যাথটাই আসে, উত্তল দর্পণ আর অবতল দর্পণ। তো আমাদের একটা গোলক টাইপের যদি হয়, ঠিক আছে, একটা গোলক টাইপের যদি এটা হয়, তাহলে কি হবে দেখো। তো গোলক টাইপের যদি হয়, এখন আমাদের আসলে ডিপেন্ড করতেছে আমরা কোন জায়গা থেকে আলো পাঠাবো, বা কোন জায়গায় পাড়া লাগাবো, সিলভারিংটা করব।
আমরা যদি মনে করি যে বাইরের অংশে পাড়া লাগাই, তাহলে অবশ্যই আলো এই দিক থেকে যাবে, তাই না? আর আমরা যদি ভেতরের অংশে পাড়া লাগাই, তাহলে অবশ্যই হচ্ছে আমরা এই দিকে দাঁড়ায় থাকবো, মানে এইখানে দাঁড়ায় থেকে এখান থেকে আলো যাবে। প্রতিফলন মানে কি, যে বাধা হবে আবার আসবে। অবশ্যই এখানে পাড়া লাগে, আমি এখানে দাঁড়ায় থাকবো না যে আলো দিক থেকে মানে যাবে। সেম এখানে আমি দাঁড়ায় থাকবো না যে আলো দিক থেকে যাবে, উল্টা দিকে, যেখানে আর কি প্রতিফলনটা হবে আমরা তো বুঝতে পারতেছি। তো এই গোলকটা, যে গোলকের অংশ, তার যে কেন্দ্র সেটাকে আমরা বলি হচ্ছে কি বলতো, বক্রতার কেন্দ্র। আর এই যেটার যে অংশটা কেটে নিচ্ছি তার ঠিক মাঝখানে অংশটাকে আমরা বলি মেরু। আমাদের এই চ্যাপ্টারে সব দূরত্ব নিতে হয় মেরু থেকে, সব দূরত্ব নিতে হয় মেরু থেকে। যেমন মেরু থেকে যে যে দূরত্ব, এই যে এখান থেকে দূরত্বটা কি, এটাকে আমরা বলি বক্রতার ব্যাসার্ধ। কি বলি? বক্রতার ব্যাসার্ধ। আর বক্রতার ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে মেরুর ঠিক মাঝখানেরটাকে আমরা বলি প্রধান ফোকাস। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? প্রধান ফোকাস। তাহলে আমাকে বলতো তো মেরু থেকে ফোকাসের দূরত্ব, সেটাকে আমরা বলি হচ্ছে যে এই দূরত্বটাকে আমরা বলি ফোকাস দূরত্ব। এই এফ যেটা, সেটা হচ্ছে আমাদের r/2। বাট এখানে একটু ওয়েট, একটা কথা আছে। যেহেতু আমরা আলোর প্রতিফলন করতেছি, সবসময় মনে রাখবা যে আলো আপতন হইলো, আপতন হওয়ার পর যে ব্যাক যাচ্ছে, প্রতিফলিত হচ্ছে, যেদিকে প্রতিফলন হওয়ার কথা, আমি আর প্রতিসরণ টানলাম না, কারণ প্রতিসরণ যেহেতু আমি বলতেছি না, প্রতিসরণ টানলাম না। প্রতিসরণটা ওই টাইমে আলো যেদিকে যাওয়ার কথা সেই দিকটা ধনাত্মক, মেনলি এটা হচ্ছে কথা। তো আলো আপতন হওয়ার পর তুমি বলো, এই যে এটা হচ্ছে অবতল দর্পণ, তাই না? এটা হচ্ছে কি দর্পণ? অবতল দর্পণ। আর এটা হচ্ছে আমাদের উত্তল। তো অবতল দর্পণে আলো আসার পর বলো ওই দিকে যাবে, তাই তো প্রতিফলনই হবে না, আলো এই দিকেই যাবে। তো এই দিকে যেই ঘটনাগুলো ঘটবে সেই পাশে কিছু হবে ধনাত্মক, কোনো ঘটনা যদি এই পাশে ঘটে তাহলে অবতল দর্পণের জন্য সেটা হবে ঋণাত্মক। যেমন এখানে হচ্ছে আমার, এখানে আমরা দাঁড়াবো, এখান থেকে আলো আসবে, তুমি বলো আলো আসার পরে আলো তো এই দিকে যাবে, তো যেই দিকে আলো যাওয়ার কথা সেই দিকটা হবে সবসময় প্লাস, উল্টা দিকটা হবে মাইনাস। এই কথাটা খালি মনে রাখবো। তাহলে এখানে যেমন আমি খুব সিম্পল লিখলাম এফ ইকুয়ালস টু r/2, বাট উত্তল দর্পণে খেয়াল করো, উত্তল দর্পণেরও কিন্তু কি আছে দেখো, একটা বক্রতার কেন্দ্র আছে, একটা মেরু আছে, ঠিক মাঝখানে প্রধান ফোকাস আছে। এই যে এই দূরত্বটা হচ্ছে কি বলতো, r/2 হবে। বাট আমাদের এফ যেটা, সেটা আমরা মাইনাস দিয়ে দেবো, -r/2, নেগেটিভ। কেন? ওই যে বলো আলো আসার পর যেদিকে যাওয়ার কথা ওইটা প্লাস লিখবো। উত্তল দর্পণে দেখছো, অবতল দর্পণে ফোকাস পজিটিভ হয়, উত্তল দর্পণে ফোকাস দূরত্বটা নেগেটিভ হয়। ঠিক আছে, দেন আমরা এখানে ইউ সাথে পরিচিত হই। ইউ হচ্ছে আমার লক্ষ্য বস্তুর দূরত্ব মেরু থেকে, লক্ষ্য বস্তুর দূরত্ব। দূরত্ব কোথা থেকে? সবসময় মেরু থেকে, মেরু। ঠিক আছে, পি হতে, মেরু হতে। ভি হচ্ছে যেটা কি বলতো, বিম্বের, বিম্বের দূরত্ব কোথা থেকে বলতো, মেরু হতে। লক্ষ্যবস্তু দূরত্ব কখনো ভাইয়া তোমাদের জন্য নেগেটিভ হবে না, প্লাস হবে। বিম্বের দূরত্ব অবতল দর্পণে ডিপেন্ড করে, এখানে বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে। ঠিক আছে, এখানে কি বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে। তো যদি বাস্তব হয়ে যায় হ্যাঁ, তাহলে এখানে কি হবে জানো, এখানে বাস্তব হইলে হবে হচ্ছে, বাস্তব হলে ভি পজিটিভ। মানে আমাদের ভি পজিটিভ মানে কি জানো, মানে বিম্বগুলা আলো দর্পণের এই পাশে, মানে দর্পণের এই সাইডটাতেই বিম্ব গঠিত হয়। অবতল দর্পণে কিন্তু অপোজিট দিকেও, মানে দর্পণের পেছনেও বিম্ব গঠিত হয়, এগুলো অবাস্তব, মাইনাস। ঠিক আছে, ওইটা অবাস্তব, সেটা কি মাইনাস হয়। ঠিক আছে, বিম্বের দূরত্বটা। আর এফ এর সাথে তো পরিচয় হয়ে গেছে, তো আমাদের তখন এখানে একটা ফর্মুলার সাথে আমাদের ম্যাথ করা লাগে, সেটা হচ্ছে 1/u + 1/v = হচ্ছে 1/f। এখানে এফ এর ভ্যালু পজিটিভ, এ এর ভ্যালু পজিটিভ, ভি এর ভ্যালু ডিপেন্ড করে, প্রশ্নে জানা থাকতে হবে বাস্তব নাকি অবাস্তব। ঠিক আছে, উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের ন্যাচারালি কি হয় জানো, ন্যাচারালি আমাদের দর্পণের ওই পাশটাতেই, আমাদের দর্পণের ওই পাশটাতেই এখানে ভি অলওয়েজ নেগেটিভ আসে, বুঝছো? পেছনের পাশটাতে আমরা এখানে থাকবো না, আমাদের এই পাশটাতেই বিম্ব গঠিত হয়, এই জন্য ভিটা কি আসে, অলওয়েজ নেগেটিভ। এই সূত্রে আমরা নেগেটিভ বসায় ম্যাথগুলা করে থাকি। একই ফর্মুলা বসাবো, বাট ভি নেগেটিভ, এফও নেগেটিভ থাকে। এরপরে আমাদের এই চ্যাপ্টারের ম্যাথের যে পার্টটা আছে সেটা বিবর্ধন, যেটা বিবর্ধন, বিবর্ধন এটা হচ্ছে আমরা কিন্তু দুইটা ফর্মুলা দিয়ে বের করে থাকি। একটা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। ঠিক আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এটা দিয়ে। আর আরেকটা ফর্মুলা হচ্ছে -v/u। এখানে মনে রাখবা ভি চিহ্ন সহ বসাবা। ধরো বাস্তব বিম্ব, তাহলে ভি পজিটিভ, তাই এখানে পজিটিভ বসে দিবা। আর যদি অবাস্তব বিম্ব হয় ভি নেগেটিভ, তাহলে নেগেটিভ বসে দিবা। ঠিক আছে, ভি চিহ্ন সহ বসাবা। কি বসাবা? চিহ্ন সহ বসাবা, চিহ্ন সহ বসাবা। আর একটা জিনিস মাথায় রাখবো, আমাদের বিম্ব যখন বাস্তব হয়
তখন উল্টা হয়, আর অবাস্তব হলে কি হয়, সোজা হয়। ঠিক আছে, তো এইখানে যদি আমি ভি, আমার বিম্ব যদি ধরো বাস্তব, তা ভি মান পজিটিভ, তার মানে আমি পজিটিভ বসালে এম এর মানটা আমি পাবো নেগেটিভ। দেখো তুমি চিন্তা করো যে এখানে মাইনাস আগে থেকে আছে, এখন ভি এর ভ্যালু তুমি বসালা 20, ইউ এর ভ্যালু ধরো দেওয়া ছিল 15, তো একটা কি পাবা, মাইনাস কিছু একটা মান পাইলা দশমিক, এর একটা মাইনাস থাকলো। এখন দেখো ভি তুমি পজিটিভ বসাইছো, মানে পজিটিভ মানে বাস্তব, বাস্তব বিম্ব কি উল্টা হয়। তো এই মাইনাসটা দেখে আমরা অটোমেটিক বোঝা আছে বিম্বটা উল্টা। ঠিক আছে, এখান থেকে তখন আমরা এটা বুঝে যাই যে বিম্বটা উল্টা। আর যদি এম এর মানটা পজিটিভ চলে আসে তাহলে আমরা বুঝবো যে এম এর মানটা সোজা। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে এটা বুঝি, এম নেগেটিভ মানে বুঝবো হচ্ছে উল্টা, উল্টা বিম্ব, আর এম পজিটিভ মানে আমরা বুঝবো হচ্ছে সোজা বিম্ব। ঠিক আছে, সোজা বিম্ব। এম এর মানটা পাওয়ার পর আমরা কিন্তু এই যে এই ফর্মুলা দিয়েও কিন্তু করে থাকি, তখন আমরা এম এর মান ধরো কথা কথা নেগেটিভ আসছে, তখন আমরা এটা মডুলাস দিয়ে কিন্তু অঙ্কগুলো করে থাকি, এল প্রাইম বাই এল। হ্যাঁ, এইটাতে আর আমরা নেগেটিভটা নিব না। ওকে, এটাতে আমরা আর নেগেটিভটা নিব না। তো এই দিয়ে হচ্ছে গিয়ে তোমাদের আলোর প্রতিফলনের পার্টটা শেষ হয়ে যায়। বাট সব থেকে মাস্ট যেটা, তোমরা রশ্মি চিত্র কিন্তু অবশ্যই ভাগ করে যাবা। ঠিক আছে, রশ্মি চিত্র মাস্ট 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 করে যাবা। ঠিক আছে, মাস্ট। রশ্মি চিত্রের মাধ্যমে বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি, ঠিক আছে, একদম মাস্ট করে যাবা। তারপর দেখো তোমাদের অধ্যায় 10, অধ্যায় 10-এ আমাদের কি আছে বলতো, স্থির বিদ্যুৎ। স্থির বিদ্যুতের ক্ষেত্রে তোমরা কি কি পড়ো, হাতের লেখা ইগনোর করো। ঠিক আছে, স্থির বিদ্যুতে তোমাদের একটাই সূত্র আছে শুরুতে, একটা না আছে আরো, যেটা হচ্ছে তোমরা কুলম্বের সূত্র বলে থাকো, যে আমাদের আধান দ্বয়ের গুণফল আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। নিউটনের সেই মহাকর্ষ সূত্রটার মতন, এটা নিয়ে মিম আছে, যে কুলম্ব দেখে দেখে লিখতেছে, ওই যে মিস্টার বিনা একটা মিম আছে। ঠিক আছে, তো এখানে তোমাদের কে যেটা, এটার ভ্যালু হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ঠিক আছে, ওকে। এরপর তোমাদের বিভব নিয়ে একটু, সরি, তড়িৎ ক্ষেত্র নিয়ে একটু কনসেপ্ট আছে, তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র হচ্ছে আমরা মানে কোন একটা আধান যে অঞ্চল জুড়ে অন্য কোনো আধানকে আকর্ষণ বা বিকর্ষণ করে। মহাকর্ষ বল শুধু আকর্ষণ ধর্মী, বাট এই তড়িৎ বল যেটা বা কুলম্বের বল যেটা, এটা দুইটাই হতে পারে। সমধর্মী আধান বিকর্ষণ করে, বিপরীত ধর্মী আধান আকর্ষণ করে। প্লাস প্লাস মাইনাস মাইনাস বিকর্ষণ হয়, প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস হচ্ছে আকর্ষণ হয়। তো কোন একটা আধান, হ্যাঁ, তার চারপাশে যে অঞ্চল জুড়ে অন্য কোনো আধানকে আকর্ষণ বা বিকর্ষণ করে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এখন এই তড়িৎ ক্ষেত্রে আমি বাইরে থেকে যদি কোনো একটা আধানকে নিয়ে আসি, ঠিক আছে, এখন এই আধানটা, এই যে তড়িৎ ক্ষেত্র যে গঠন করছে, অবশ্যই তার উপর প্রভাব খাটাবে বা এদের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। তো একক আধান আনলে সে কত বল অনুভব করবে সেটাকে আমরা বলি তড়িৎ প্রাবল্য। সেটাকে আমরা কি বলি, তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য, যেটা আমরা ইডি লিখি, ই ইকুয়াল টু হচ্ছে একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করলে সেটি যে বল অনুভব করে সেটাকে বলা হয় তড়িৎ প্রাবল্য। তো ই ইকুয়াল টু হচ্ছে F/Q। মনে রাখো এখানে কিউ, এই যে বড় হাতের কিউ আর ছোট হাতের কিউ দিছি, ছোট হাতের কিউটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র গঠন করে, আর বড় হাতের কিউটা যেটা আর কি নিয়ে আসা হয়েছে। এই ছোট হাতের কিউ দিয়েও তড়িৎ প্রাবল্য বের করা যায়, মনে রাখবা। তখন হচ্ছে তড়িৎ প্রাবল্য আমরা আরেকটা ভাবে তখন বের করতে পারবো, এই যে এফ এর ফর্মুলাটা লিখে দিবা, একটা Q1 হচ্ছে স্মল কিউ, Q2 হচ্ছে বড় হাতের কিউ, তখন বসাই দিলে আমরা তখন এটা পেয়ে যাবো যে কে Q/R²। ঠিক আছে, যদি তোমাকে যে আধানটা নিয়ে আসছো সেইটার ভ্যালু দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা, আর যদি যে তড়িৎ ক্ষেত্র গঠন করছে সেই আধানটা দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা। ঠিক আছে, আর আধান, হ্যাঁ, কিউ এর একক যেটা, কিউ এর একক হচ্ছে কুলম্ব, কিউ এর একক কি ইউজ করবা, কুলম্ব। আর তড়িৎ প্রাবল্যের একক তাহলে কি হয়ে যাবে বলতো, নিউটন পার কুলম্ব। ঠিক আছে, একক কি হয়ে যায়, নিউটন পার কুলম্ব। তোমাদের তারপর আছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব, বিভব হচ্ছে কি, এই যে আমি ধরো বাইরে থেকে কোনো একটা আধানকে নিয়ে আসছি তড়িৎ ক্ষেত্রের মধ্যে, হ্যাঁ, এই যে এই ও তড়িৎ ক্ষেত্র গঠন করছে, আমি যে আধানটা নিয়ে আসতে আমার যে কৃত কাজটা, সেই কৃত কাজটাকে আমরা বলে থাকি হচ্ছে বিভব, বাট এটা একক ধনাত্মক আধানের জন্য, অর্থাৎ ভি ইকুয়ালস টু W/Q। ভি ইকুয়ালস টু কি, W/Q। আর অবশ্যই তোমাদের বিভব পার্থক্য টার্মসটাও জানতে হয়,
কারণ বিভব পার্থক্য না হলে তড়িৎ প্রবাহ মানে আধানের প্রবাহটা হয় না, ঠিক আছে, আধানের প্রবাহটা হয় না। তো তোমাদের আর একটা ফর্মুলা, এই যে এটা তো দেখো যে বহিরাগত আধান দিয়ে লিখে দিচ্ছি, বহিরাগত আধান দিয়ে লিখে দিচ্ছি। যদি তোমাদেরকে এই আধানটা দেওয়া থাকে তাহলে এই ক্ষেত্রে তোমরা ফর্মুলা যেটা ইউজ করবা সেটা হচ্ছে কে কিউ বাই ডি, ঠিক আছে, কিউ বাই ডি। এই হচ্ছে বিভবের দুইটা আর প্রাবল্যের দুইটা ফর্মুলা। আর বিভবের একক ভোল্ট, বড় হাতের ভি, ঠিক আছে, বিভবের একক কি ভোল্ট, বড় হাতের ভি, কে এর ভ্যালু হচ্ছে এইটা। তো তোমাদের আবার ধারক আছে, বুঝছো, ধারক আছে। ধারক হচ্ছে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যে সামর্থ্যটা। তো আমাদের যে তড়িৎ ধারক ক্যাপাসিটর যেটা সি হচ্ছে আসলে আমরা প্রত্যেক বিভব পার্থক্যে কতটুকু আধান রাখতে পারি, সি হচ্ছে কিউ বাই ভি, এটা হচ্ছে আমাদের ধারকের ফর্মুলা, ঠিক আছে, ধারকের ফর্মুলা। আর ধারকের যে সঞ্চিত শক্তিটা, ধারকের সঞ্চিত শক্তি, ঠিক আছে, এই সঞ্চিত শক্তি যেটা সেটা তোমাদের জন্য ইউজ করবা তোমরা হাফ সিভি স্কয়ার। এখানে চাইলে তুমি সি এর ভ্যালু এখান থেকে রিপ্লেস করে নিয়ে আসতে পারো, ভি এর ভ্যালু রিপ্লেস করে নিয়ে আসতে পারো, বাট এটা আর এটা মনে রাখো তাহলেই চলবে। আবার তোমাদের একটু গোলকের ধারক নিয়েও আলোচনা আছে, গোলকের ধারকত্ব, গোলকের ক্ষেত্রে ডাইরেক্ট সূত্র লেখা গোলকের ক্ষেত্রে। তো দেখো সি আমরা কি শিখলাম, কিউ বাই ভি, কি শিখলাম, কিউ বাই ভি। এখন আমরা যদি হচ্ছে কোন গোলকের বিভবটা মাপতে চাই, যে ধরো না এটা একটা গোলক, হ্যাঁ, আমরা হচ্ছে গোলকের এই বাইরের পৃষ্ঠে মানে আধানগুলো আবার পৃষ্ঠে আর কি পৃষ্ঠে থাকে, কোন একটা জায়গায় যদি আমরা দিই আধান সবসময় পৃষ্ঠে অবস্থান করে, ঠিক আছে, এবং পৃষ্ঠে অবস্থান করে। তো এখানে কিউ আধান আছে, তাহলে ওই আমরা বিভবের ফর্মুলা কি পেলাম বলতো, ভি হচ্ছে আমরা হচ্ছে তোমার হচ্ছে যদি এটা দিয়ে লিখি কে বাই ডি, কে কিউ বাই ডি, ঠিক আছে, ধরো না এখানে যে বড় হাতের কিউ আধান আছে, তাহলে ভি হচ্ছে কে কিউ বাই ডি, মানে আর এখানে ডি যেটা ব্যাসার্ধ যদি আমরা ইউজ করি তাহলে এখানে আমরা এটা লিখতে পারি কে কিউ বাই আর, ঠিক আছে, কিউ বাই আর। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা সুন্দরভাবে যদি লিখি তাহলে এটা কিভাবে লেখা যাবে, এই আরটা উপরে চলে যাবে, কিউ আর কে কিউ, কিউ কিউ কাটাকাটি যায়, এখানে আসবে এটা আর বাই কিউ। তো গোলকের ক্ষেত্রে জাস্ট এটা মনে রাখবা, সি কষ্ট হচ্ছে তোমাদের জন্য যেটা মনে রাখবা আর বাই কিউ, ঠিক আছে, কি মনে রাখবা, আর বাই কিউ, ব্যাসার্ধের সমানুপাতিক, ঠিক আছে, কি মনে রাখবা, ব্যাসার্ধের সমানুপাতিক। এইটা দিয়ে হচ্ছে তোমাদের স্থিতরিতের কনসেপ্ট, তোমাদের স্থিতরিতের জন্য কুলম্বের সূত্রটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কুলম্বের সূত্র সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপর তোমাদের সর্বশেষ যেটা ভৌত রাশির পরিমাপ নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই চ্যাপ্টারটার ক্ষেত্রে তোমাদের হাইব্রিড কোশ্চেন হওয়ার চান্স আসছে সব থেকে বেশি। তোমাদের শর্ট সিলেবাস, তো এই চ্যাপ্টার থেকে তোমাদের তাহলে প্রশ্ন আসবে। অন্যান্য বছর দেখা যায় শর্ট সিলেবাস না ফুল সিলেবাস হলে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন তেমন একটা আসতো না, সৃজনশীল প্রশ্ন আর কি, এমসিকিউ তো আসতো। তো আমাদের এখানে যেটা আমাদের যে যন্ত্রপাতিগুলো নিয়ে তোমার সবার আগে ভার্নিয়ার কনস্ট্যান্টটা নিয়ে একটু আলোচনা করা লাগে, তাই না, ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো এটা হচ্ছে তোমরা এরকম একটা ফর্মুলা দিয়ে মনে রাখতে পারো যে এস বাই এন। এখানে এস যেটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, যেটা মানে ক্ষুদ্রতম ঘরের যে মানটা, ঠিক আছে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, প্রধান স্কেলের তোমরা তো এটা 0.1 মিলিমিটার ইউজ করে ফেলো পুরো ভার্নিয়ার কনস্ট্যান্টটা, তাই না, আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা, ভার্নিয়ার দাগ সংখ্যা, ঠিক আছে, এটা দিয়ে ভাগ করলে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টটা পেয়ে যাই। তো ভার্নিয়ার স্কেলে যদি আমরা কোনো কিছু দৈর্ঘ্য এক্স্যাক্টলি মাপতে চাই তাহলে হচ্ছে আমাদের প্রধান স্কেলে যে ভ্যালুটা আসছে, প্রধান স্কেলে যে ভ্যালুটা আসছে সেটা নেওয়া লাগে। আর এখন হচ্ছে আমাদের এই যে ভার্নিয়ার স্কেল আমরা কি হয় নেব, ভি ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভি যেটা দিয়ে বোঝায় ভার্নিয়ার সমাপতন, শুধু ভি দিয়ে বোঝায় ভার্নিয়ার সমাপতন। আর অলরেডি ভিসি নিয়ে তো বললাম এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক, তাই না, ভার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে। আর তোমরা যদি স্ক্রু গজ নিয়ে আলোচনা করতে চাও, স্ক্রু গজের ক্ষেত্রে আমরা যদি কোনো কিছু ব্যাসটা পেতে চাই তাহলে এটা হবে হচ্ছে আমাদের রৈখিক স্কেল
পার্ট প্লাস এর সাথে হচ্ছে রৈখিক স্কেল পার্টের সাথে হচ্ছে আমরা সি ইন্টু লঘিষ্ঠ গুণন নুন্নাঙ্ক, তাই না? নুন্নাঙ্কটা দিয়ে দিতে পারি। এলসি যেটা, এলসির পরিচয়টা হচ্ছে আমাদের নুন্নাঙ্ক। বানানটা ভুল যেতে পারে, একটু ইগনোর করো। সি হচ্ছে আমার বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নুন্নাঙ্ক, সরি সি এর ভ্যালুটা। আর এল যেটা, সেটা হচ্ছে আমাদের রৈখিক স্কেল পার্ট, রৈখিক স্কেল পার্ট, ঠিক আছে? রৈখিক স্কেল পার্ট। আর এখানে তোমাদের একটু নরমালি ক্ষেত্রফল বের করা, বিভিন্ন শেপের আয়তন বের করা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এগুলো একটু জানা লাগে। আর এরপর হচ্ছে তোমাদের যেটা আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে? আপেক্ষিক ত্রুটি এটা আবার পার্সেন্টেজে আসে, ঠিক আছে? পার্সেন্টেজে বলতে শতকরা আসে, যেন শতকরাও লিখে দিতে পারো। শতকরা আপেক্ষিক ত্রুটি সেটা হচ্ছে আমাদের চূড়ান্ত যে ত্রুটিটা আসছে, চূড়ান্ত, বানানের দিকে তাকাও না, চূড়ান্ত ত্রুটি আমি মুখে বলতেছি, ঠিক আছে? চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মাপ, মানে পরিমাপকৃত মান, এটার সাথে 100 গুণ করবা, এই হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটিটা, ঠিক আছে? বাকিগুলা হচ্ছে তোমাদের একটু, এগুলা হচ্ছে ক্ষেত্রফলের ক্ষেত্রে, আয়তনের ক্ষেত্রে এগুলো একটু তোমাদের অ্যাপ্রোচটা জানতে হবে। কয়েকটা সিকিউর প্র্যাকটিস করলেই তোমাদের হয়ে যাবে। বাট এই হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে তোমাদের যে সূত্রগুলো ছিল। ভিডিওটা একটু বড় হয়েছে কেন বলতে পারো? অনেকেই দেখতে পারো যে সকল সূত্র একটা ভিডিওতে, ভিডিওটা তাহলে 10 মিনিট 15 মিনিট হওয়ার কথা। কারণ 10-15 মিনিট হতো যদি আমি মনে করি জাস্ট একের পর এক মানে টাইপ করা সূত্রগুলো দেখাই দিতাম। বাট আমি কিন্তু তোমাদের সাথে এখানে ডিসকাস করছি সূত্রগুলো, ঠিক আছে? তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখে উপকৃতই হইছো। আমাদের সব সূত্রগুলো মাথায় চলে আসে। পরীক্ষার আগে আই থিঙ্ক এরকম কোনো ভিডিও পাইলে আমি তো অনেক লাফাইতাম। তো যাই হোক, তোমরা ভালো করে পরীক্ষা দাও, দেখা হবে ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।